গায়ে ইউনিফর্মটা জড়িয়ে বসার ঘরে বাবার সাথে কথা বলছে মেহেক। তার বাবা নাজিমুদ্দিন এখন বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী প্রায়। শরীর ওনার নানান রোগে জর্জরিত, তাই বাবাকে নিয়ে মেহেকের চিন্তার অবকাশ নেই। কলিং বেল বাজালো তখন। মেহেক উঠে দরজা খুলল, দেখলো পাশের বাসার এক মহিলা। মেহেক সৌজন্য হেসে তাকে ভেতরে এসে বসতে বলল। ভদ্রমহিলা বাহির থেকে জানতে চাইলেন, জি আন্টি, আপনি ভেতরে আসুন। তিনি ঠোঁট এলিয়ে হেসে ভিতরে এলেন। মেহেক ভিতরে গেল মাকে ডাকতে। বসার ঘরে এসে মাধুরী বেগম তাকে দেখে হেসে বললেন, ভালো আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ। জি আপা, এখনই বেরিয়ে যাবে। মেহেক ততক্ষণে জোতা পরে বসার ঘরে এলো। হাতে ঘড়ি লাগাতে লাগাতে বলল, মা আমি যাই। আচ্ছা, সাবধানে যাস। ঠিক আছে। সে বেরিয়ে যায়। মাধুরী বেগম বললেন, মেয়ের সাথে আগে একবার কথা বলে নিন। মাধুরী বেগম প্রশ্নাত্মক চোখে স্বামীর দিকে চাইলেন। নাজিম সাহেব গম্ভীর মুখে শুনছিলেন সব। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। তবে এই চিরন্তন সত্যটা মেনে নিতে ওনার বড্ড পীড়া হয়। কিন্তু সমাজ বা ধর্ম বহির্ভূত কাজও তো তিনি করতে পারবেন না। তাই সায় জানালেন। মেহেক থানায় পৌঁছাতেই শুনল ইবনুল সব সিসিটিভি ফুটেজ বের করে নিয়েছে। এখন সেই সব দেখার অপেক্ষা। মেহেক ইবনুলের কাছে গেল। ইবনুলের ল্যাপটপে ভিডিও লাগানো। সবাই জহুরির চোখে দেখছে তা। ডেলিভারি বয় মেইন রাস্তা পার হয়ে এসে একটা গাড়িতে উঠেছে। গাড়ির নাম্বার স্পষ্ট নয়। তারপর সেই গাড়ি কিছুটা সামনে এগিয়ে সা করে বাম দিকে একটা গলিতে ঢুকে পড়ে। এই রাস্তায় সিসি ক্যামেরা নেই, তাই এতটুকুই দেখা গেল। এবার আপনি নিশ্চিত হন, খুনটা ওই ডেলিভারি বয়ই করেছে। ইবনুল কিছু বলার আগে মেহেককে পুনরায় উত্তেজিত সুরে বলল, ছেলেটা মনে হয় খাবার ডেলিভারি দিয়েছে, যেই খাবারে অ্যাগোনাইট ছিল। এই তো মিলেছে সবটা। কিন্তু কেবল অ্যাগোনাইটে তো মৃত্যু হয়নি, ওদের কেউ খারাপভাবে আঘাত করেছে। শরীরের বিভিন্ন অংশ খণ্ড বিখণ্ড করেছে। আপনি একটা জিনিস খেয়াল করুন মিস মেহেক, এই ডেলিভারি বয়ে বাসায় ঢুকেছিল ঠিক 2:35 মিনিটে, আর বের হয়েছে 2:55-তে। আপনার কি মনে হয় মাত্র 20 মিনিটে এত কিছু করা সম্ভব? মেহেক কপাল ভাঁজ করে বলল, তাহলে কাজটা অন্য কেউ করেছে। হ্যাঁ, এতটুকু হতে পারে যে ডেলিভারি বয় খাবারে অ্যাকোনাইট মিশিয়ে ওদেরকে দিয়েছে, তবে এর পরের কাজটা সে করেনি। মেহেক বীতস্পৃহক ভঙ্গিতে চেহারে বসল। যখনই মনে হয় এই জোট খুলল বলে অমনি আরো শখানিক প্যাস এসে হাজির হয়। আমাদের একবার ওই রাস্তা দিয়ে যাওয়া উচিত। হতেও তো পারে ওই রাস্তায় কোনো সুরুক আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি বরং টিরিয়া 2জন কনস্টেবল নিয়ে সেদিকে যান, আর আমি একবার রূপরেখা গ্রামে গিয়ে আসি। হঠাৎ ওই গ্রামে আবার কিছু হয়েছে? না, কিছু হয়নি, তাও একটু খোঁজ খবর নিয়ে আসি। মিস্টার তোরণ তো বলছিলেন খবর দেবেন, তবে কিছুই তো আর জানালেন না। তাই ভাবলাম আমি বরং একবার গিয়ে দেখে আসি। বেশ, তবে। মেহেক উঠে দাঁড়ালো। ইবনুল বলল, বিপদ দেখলে হাকবাড়ি কিচ্ছু করবে না, আমায় কল করবেন। মেহেক ঊর্ধ্বশ্বাস ফেলল, বলল, স্যার আমি একজন পুলিশ অফিসার, বিপদে ভয় পেলে তো চাকরিটা করতে পারবো না। ইবনুল উঠে দাঁড়ালো। সাহস ভালো মিস মেহেক, তবে সব জায়গায় না। সে বেরিয়ে যেতেই শান্তি পেল মেহেক। অন্তত সে তো আজ একটু একা যেতে পারবে। শহরের পাশ ঘেঁষে চলা অলিগলিগুলো সাধারণত বেশ ব্যস্ত হয়, তবে এই গলিটা ভিন্ন খানিক। হয়তো ভর দুপুর বলে মানুষের এমন খরা পড়েছে। তিরি জানালা দিয়ে মাথা বের করেই বলল, আশেপাশে কেউ নেই কেন? খুব গরম পড়েছে আজকাল তিরি, মানুষ সহজে বাসা থেকে বের হতে চায় না। তা ঠিক বলেছেন ম্যাডাম, গরমে চামড়া ঝলসে যাওয়ার উপক্রম।
আরও কিছুটা সামনে যাওয়ার পর মেহেক গাড়িটা থামাতে বলল। রাস্তার পাশের মাঠে বিশাল গাছটার নিচে এক বৃদ্ধ ঝিমাচ্ছেন। গায়ের পোশাকের অবস্থায় বোঝা যাচ্ছে সিটি কর্পোরেশনের লোক হবে, হয়তো পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করেন। মেহেক একজন কনস্টেবলকে পাঠান তাকে ডেকে আনতে। এমন তপ্ত দুপুরে চোখ খুলে পুলিশ আবিষ্কার করা যে কাউকে আতঙ্কে ফেলে দিতে পারে, এই বৃদ্ধের ক্ষেত্রেও তাই হলো। আচানক পুলিশ দেখে গলা শুকিয়ে উঠল তার। তবে কনস্টেবল আশ্বস্ত করলো তাকে। সে মেহেকের কাছে আসতেই মেহেক জিজ্ঞেস করলো, আপনি কি এখানে কাজ করেন? বৃদ্ধ কম্পিত সুরে বলল, জি ম্যাডাম, এই দিকের মাঠ আর রাস্তা পরিষ্কার করি। মেহেক এবার তার ফোনে একটা ছবি দেখিয়ে বলল, এমন গাড়ি এই রাস্তায় দেখেছেন এর আগে? সাধারণ মানুষের কাছে পুলিশ এক আতঙ্কের নাম। পুলিশের সামনে পড়লে তাদের সত্যি বলতেও জিভ কাঁপে। মনে হয় এই বুঝি সত্য বলার অপরাধে 14 শিখে বাকি জীবন কাটাতে হবে। তাই তো বৃদ্ধ সহজ কথাটাও মুখে আওড়াতে পারছে না। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে আছে। আপনি ভয় পাবেন না চাচা, বলুন। ম্যাডাম, কত গাড়ি তো এদিকেই যায়, আমি তো এত খেয়াল করি না। এই গলিতে আমি এখন অবধি বড় কোনো গাড়ি দেখিনি চাচা। আবাসিক এলাকা এটা। আশপাশ দেখে মনে হলো মধ্যবিত্তের বাস এখানে। তাই এই গলিতে এরকম গাড়ি হয়তো খুব একটা পাওয়া যাবে না। তাও যদি এমন কোনো গাড়ি দেখেন জানাবেন আমাকে। এই যে আমার কার্ড। মেহেক তার ভিজিটিং কার্ডটা এগিয়ে দেয়। বৃদ্ধ জোরপূর্বক হেসে ঘন ঘন মাথা নাড়ায়, বলে, অবশ্যই জানাবো ম্যাডাম। তার গলার স্বর বলল সে জীবনেও এই ভিজিটিং কার্ডটি আর খুলে দেখবে না। কোন গাড়ি গেল এলো এত কিছু দেখে তার কোনো লাভ নেই। তার 2 টাকা রোজগার করে সংসার টেনে নিয়ে যেতে পারলেই হলো। সাহেব, সাব ইন্সপেক্টর ইবনুল মোহাম্মদ এসেছেন। ভেতরে পাঠিয়ে দাও। ইবনুল ভেতরে প্রবেশ করলো। আশেপাশে চোখ বুলাতেই মনে হলো এই বাড়ি জুড়ে একটা সাহেবি ভাব আছে। দেখে মনে হয় এই বাড়ির মানুষ ব্রিটিশ ভক্ত। বাড়ি জুড়ে বাঙালিয়ানার কোনো ছোঁয়া নেই। আরে ইবনুল সাহেব যে, বসুন না। তরুণকে দেখে কিঞ্চিত হাসলো ইবনুল। বসলো সোফায়, বলল, আপনার যেন আর কষ্ট না হয় তাই নিচে চলে এলাম। ভালো করেছেন। খালা, চা নাস্তার ব্যবস্থা করো। না না, ব্যস্ত হবেন না, আমি কিছু খাবো না। আসলে আপনি বলেছিলেন আপনি আপনার সহকারীর সঙ্গে কথা বলে জানাবেন, আর তো কিছু জানালেন না। তার জন্য আমি দুঃখিত। আসলে ইরামও এই ব্যাপারে তেমন কিছু জানে না। আমার মনে হয় আপনি বরং জলিলের সাথেই একবার এই ব্যাপারে কথা বলুন। এখন একমাত্র ওই সব বলতে পারবে। ইবনুল আশেপাশে একবার পরখ করেই বলল, আপনার সহকারী ইরাম কোথায়? আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। বসুন তবে, বাজারে গিয়েছে, চলে আসবে এক্ষুনি। ইরামের সাথে কথার পর্ব চুকিয়ে রওনা দিল রাসেলপুর গ্রামে। তখন দিবাকর মশাই ঠিক মাথার উপর নৃত্য করছেন। তার অযাচিত নৃত্যের প্রকোপ ভারী বিরক্ত। গাছের পাতাগুলো থেকে থেকে নড়ে উঠছে অতিষ্ঠ হয়ে। রূপরেখা পার হয়ে রাসেলপুরে পুলিশের গাড়িটা ঢুকেছে কেবল। এরই মাঝে রাস্তায় রাস্তায় মানুষের হইচই চোখে পড়ল। ইবনুল জানালা দিয়ে মাথা বের করেই বলল, গ্রামে হঠাৎ কি হলো? মানুষ এত হইচই করছে কেন? কপালের ভাঁজ ফেলে তরুণও বাহিরে চাইল। মানুষের চোখে মুখে উত্তেজনার প্রকট। সে ইরামের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, নতুন করে আবার কিছু হয়েছে নাকি? ইরাম মাথা নাড়িয়ে বলল, বুঝতে পারছি না স্যার। আরো কিছুটা পথ এগোতে লোকের সমাগম বাড়ল। ইবনুল গাড়িটা থামাতে বলল এখানে। নেমে দাঁড়ালো তারা। আর কয়েক হাত দূরে মাতাব্বরের বাড়ি। বাড়ির সামনে অধিক মানুষ। ইবনুল এগিয়ে গেল। একজনকে ডেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অজ্ঞাত লোকটি ভীত সন্ত্রস্ত সুরেই বলল। হতবাক হয়ে পড়ল ইবনুল। তরুণ আর ইরামও চমকালো বেশ। তরুণ বলল, কালো তো দেখে গেলাম, ঠিক আছে, এক রাতের ব্যবধানে এমন হলো কি করে? কেউ উত্তর দিতে পারল না। কেন? তারা দ্রুতই ভিতরে গেল। মানুষের হইচই বেড়েছে। সবার মাঝে সুপ্ত আতঙ্ক। ইবনুল সে কাজের মহিলাকে পেল। জিজ্ঞেস করলো, এসব কখন হলো? আপনি কোথায় ছিলেন? ভয়ে সিটিয়ে থাকা মহিলাটি আরো বেশি ঘাবড়ে গেল এবার। মন বলল, খুন করার অপরাধে তাকে বুঝি ফাঁসিতে চড়াবে। মহিলাটি গলার স্বর কাঁপছে অত্যাধিক। ইবনুল এবার খানিকটা ধমক দিল।
তাতে কেঁদে ফেলল সে। মহিলা অতিরিক্ত ভয়ে দিশাহারা, কান্না দমাতে না পেরে হেসকে তুলছে। ইবনুল শান্ত হতে বলল তাকে। থানায় খবর পাঠালো। ততক্ষণে বাড়িটাও খালি করলো সে। তরুণ থমথমে মুখে বসা। জলিলের নিস্তেজ শরীরটা একবার দেখে এসে চিন্তার মাত্রা ত্বরান্বিত হয়েছে তার। কে করেছে এসব? কি তার উদ্দেশ্য? ইরাম এক গ্লাস পানি এনে দিল। পানি পান করে তরুণ বলল, তোমার কি মনে হয় ইরাম, কে করছে এসব? মাতব্বরের কোনো শত্রুপক্ষের লোক হবে। মাতব্বরের শত্রুকে? ওনার নিজের বউ কি বন্ধু নাকি? তরুণ কপাল সোজা করলো। ঠিক বলেছ, এত কিছু হয়ে গেল, মাতব্বরের বউ একবারও এলো না। ব্যাপারটা সন্দেহজনক। ইবনুল সাহেবকে জানাবো ব্যাপারটা? হ্যাঁ, তবে এখন না। জলিলের লাশটা ময়না তদন্তে পাঠানো হয়। লাশ যাওয়ার পর সেখানে এসে উপস্থিত হয় মাতব্বরের বউ জুলিয়া খাতুন। কালো বোরকাতে ওনার পা থেকে মাথা অবধি ঢাকা। ইবনুল তখন রশিদুর খানের সাথে এই বিষয়ে কথা বলছিল। ভদ্রমহিলা আচানক তাদের সমীপে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন। উপস্থিত সবাই চমকালো। প্রথমে কেউ চিনল না তাকে। মহিলার গলার স্বর উঁচু করেই বললেন, কেমন পুলিশ আপনারা? প্রথমে আমার স্বামী মরলো, তারপর আমার ছেলে, আর আপনারা সেই খুনিকে খুঁজে ধরতে পারছেন না? আর কবে ধরবেন? আমি মরার পর? ইবনুল ভ্রু কোঁচকালো। রশিদুল সাহেব বললেন, আপনি মাতব্বরের সাহেবের স্ত্রী? আজ্ঞে হ্যাঁ। সদ্য স্বামী সন্তান হারানো নারীর গলার স্বরে এমন তেজ দেখে অবাক না হয়ে পারল না ইবনুল। সে জিজ্ঞেস করলো, স্বামী মারা যাওয়ার পর কোনো খোঁজ নিলেন না? সন্তান মরল সেই সকালে, আর আপনি এলেন লাশ নিয়ে যাওয়ার জন্য এতক্ষণই। তার উপর এত কিছুর পরও আপনি দিব্যি সুস্থ। মানলাম আপনার অনেক মনের জোর, তাই বলে কণ্ঠস্বরে বিন্দুমাত্র ক্লেশ থাকবে না? কি আশ্চর্য! স্বামী সন্তান মারা যাওয়াতে আপনার আদতে কষ্ট হচ্ছে তো, নাকি বরং খুশি হয়েছেন? মহিলা তেতে উঠল। রাগে গিজ গিজ করে বলল, মুখ সামলে কথা বলবেন। খোঁজ নিয়েছি না নেইনি সেটা আপনি জানবেন কি করে? আপনার কাজ যেটা আপনি সেটা করুন। খুনিকে খুঁজে বের করুন জলদি। ইবনুল ঠোঁট এলিয়ে হাসলো, বলল, তা তো আমি অবশ্যই করবো ম্যাডাম। খুনি পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও আমার হাত থেকে ছাড় পাবে না। মহিলা প্রত্যুত্তর না করে বাসার ভিতরে ঢুকে গেল। ইরাম হতভম্ব সুরেই বলল, দেখেছেন স্যার, মহিলা কি সাংঘাতিক, রীতিমতো পুলিশের সামনে গলাবাজি করে গিয়েছে। তরুণ একবার হাত গড়িতে সময় দেখলো, বলল, ব্যাপারটা শত্রুতা হলেই হবে। এসব নিয়ে ভেবে আমাদের আর লাভ নেই। তুমি ব্যবস্থা করো, রাতেই আমি ঢাকায় ফিরবো। ইবনুলের সাথে দেখা করে তারা চলে এলো সেখান থেকে। থানায় ফিরে এমন কিছু শুনবে সেটা মেহেক আশা করেনি। তার মানে এই ক্ষেত্রে তার সন্দেহ ভুল। মাতব্বরকে তার ছেলে খুন করেনি, করেছে অন্য কেউ। হতাশ হয়ে চেয়ারে হেলান দিল মেহেক। তিরিকে বলল, এক কাপ চা নিয়ে এসো তো তিরি, খুব মাথা ধরেছে। তিরি গেল চা আনতে। ইবনুল এলো তার নিকট, জিজ্ঞেস করলো, ওই দিকের কি অবস্থা? কোনো ক্লু পেয়েছেন কি? মেহেক বিধ্বস্ত চোখে চাইলো, মাথা নাড়িয়ে বলল, না, কিছুই পাইনি। মনে হচ্ছে এই কেসের সমাধান করতে গিয়ে মাথার সব চুল পড়ে যাবে আমার। ইবনুল হাসলো, বলল, তাহলে তো আপনার এখনই বিয়ে করে নেওয়া উচিত, নয়তো পরে কেস সলভের পর দেখা যাবে আপনি টেকুবো হয়ে গিয়েছেন। আর এমন টেকুবোকে কেউ কি বিয়ে করতে চাইবে বলুন? মেহেক হতাশ হয়েই বলল, এমন খারাপ একটা সময়েও আপনি কি করে মজা করতে পারছেন? এটা খুব ভালো একটা গুণ জানেন, খারাপ সময় মনকে ফুর করে রাখার বেস্ট উপায়। আচ্ছা, কাজের কথা আসি তবে। যেহেতু জলিল মারা গিয়েছে, তাই আমার সব সন্দেহ আপাতত মাতব্বরের স্ত্রী জুলিয়া খাতুনের ওপর। ওনার ওপর নজর রাখার জন্য আমি লোক লাগিয়েছি। আশা করছি কিছুদিনের ভেতরেই একটা ভালো খবর পাবো। আপনি তো তাও কিছু একটার আশাতে আছেন, আর আমি পুরো অন্ধকারের অতল গহরে তলিয়ে গিয়েছি। দিক দিশা কিচ্ছু ঠাউর করতে পারছি না। ধৈর্য ধরে লেগে থাকুন মিস মেহেক, ঠিক পারবেন। বাসায় ফিরতে রাত হলো। পেটের ভিতর তখন মেঘের গর্জন। দ্রুত ফ্রেশ হয়ে এসে খেতে বসলো মেহেক। খাবার বেড়ে দিলেন মাধুরী বেগম।
তারপর অপর পাশে একটা চেয়ারে আরাম করে বসলেন। ঠোঁটে টেনে আনলেন মৃদু হাস্যরেখা। বললেন, কেসটা কতটুকু আগালো রে? খাবার চিবোতে চিবোতে মেহেক উত্তর দিল, একটুও না মা। চিন্তা করিস না মা, ঠিক একটা উপায় বের হয়ে যাবে। আর উপায় বের হতে হতে আমি না টেকো বউ হয়ে যাই। আচমকা ইবনুলের কথা মনে পড়ল মেহেকের। লোকটা মাঝে মাঝে কি যে বলে না। সে ঠোঁট চেপে হাসলো। মাধুরী বেগম বললেন, টেকু বউ হবি কেন? হবি ডাক্তারের বউ। মেহেকের হাত থামলো তৎক্ষণাৎ। সে তীক্ষ্ণ চোখে তাকালো মায়ের দিকে। মাধুরী বেগম প্রথম দফায় থতমত খেলেন, পরক্ষণে আবার নিজেকে সামলে নিয়ে বললেন, দেখ মেহু, মায়ের দিকে অমন পুলিশের চোখে তাকাবে না। ডক্টরের বউ মানে? মায়েদের জন্য পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো বিয়ের বিমুখ সন্তানের কাছে তার বিয়ের প্রস্তাব রাখা। ঠিক এই জায়গায় এসে ভদ্র মহিলারা অতিশয় নরম, কোমল আর ভীতু হয়ে পড়েন। এমনিতেই যে সন্তানকে চোখ রাঙিয়ে দমিয়ে রাখতে তারা অতিশয় পটু, ঠিক এই ক্ষেত্রে তারই সামনে তারা হয়ে ওঠেন তুলতুলে এক ভীত মনের মানুষ। মাধুরী বেগমের ক্ষেত্রেও হলো তাই। মেয়েকে তো একসময় কম শাসন করেননি। স্কুল কলেজে থাকা অবস্থায় পড়ার জন্য অনেকবার মেরেছে তাকে। তবে এখন এই মুহূর্তে মেয়েকে বেশ সমীহ করে চলেন তিনি। মেয়ে বড় হয়েছে কিনা, আবার গায়ে পুলিশ অফিসারের নামের একটা বিরাট তকমাও তো আছে। খাবারে মনোযোগ রেখে মেহেক বলল, এই পাশের বাসার আন্টিটা যখনই বাসায় আসেন তখনই তোমার মাথাটা উল্টে যায়। ওনাকে বাসায় আসতে নিষেধ করবে তো? কেন নিষেধ কেন করব? মেয়ে বড় হলে বিয়ের কথা ভাবাটা তো অন্যায় কিছু না। অবশ্যই ভাববে, তবে মেয়ে বলার পর সময় এলে আমি নিজেই তোমাদের জানাবো। আরও সময়? 26 পেরিয়ে 27 পড়লো বলে এত বয়স হলে পরে বিয়ে হবে না তো? বিরক্ত হলো মেহেক। পানিটুকু গলায় ঢেলে বলল, না হলে না হবে। আহা মেহু, তুই বুঝিস না কেন? তোর বিয়েটা দিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ না দেখা অবধি যে আমরা শান্তি পাচ্ছি না মা, বোঝার চেষ্টা কর। মেহেক খাওয়া শেষ করলো। অন্য সময় এসব প্রসঙ্গে সে সাধারণত খাবারের উপর রাগ দেখায়, তবে আজ পেটে জাম্পেশ ক্ষুধা থাকায় সে রিস্কটুকু নিল না। বেসিংয়ে হাত ধুয়ে এসে বলল, আমার মাথায় একটু তেল দিয়ে দিতে পারবে? মাথাটা ধরেছে খুব। হতাশ হলেন মাধুরী বেগম। মেয়েটা এড়িয়ে গেল। বোঝার বাকি নেই তার। রুমে যা, আমি তেলের বোতল নিয়ে আসছি। বাহিরে ঝিঝি পোকার তীব্র কলরব। নীরব নিস্তব্ধ রাস্তায় ক্ষণকাল বাদে বাদে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। বারান্দায় নিভু এক বাতি জ্বালালো মেহেক। মেঝেতে পাটি পাতলো। একটা ছোট্ট আসন পাতলো মায়ের জন্য। মাধুরী বেগম তেল নিয়ে এলেন। হাতের তালুতে তেল ঘষে তা চেপে ধরলেন মেয়ের মাথায়। কেসটা নিয়ে খুব চিন্তায় আছিস তাই না? আরাম পাচ্ছিল মেহেক, তাই চোখ বুঝল। বলল, চিন্তা করিস না, সমাধান হয়ে যাবে। খুনি ঠিক ধরা পড়বে। খুনি মারাত্মক চালাক আর বুদ্ধিমান মা। সামান্য সূত্রও রাখেনি যেটা ধরে আমি এগোতে পারবো। এমন হতেই পারে না। খারাপ মানুষ যত নিখুঁতই হোক না কেন, তার ধ্বংস অনিবার্য। নিশ্চয়ই সূত্র পাবি, আমার বিশ্বাস। ওসি স্যার আমার উপর অনেক ভরসা করে কেসটা দিয়েছেন। এটা সলভ করতে না পারলে আমি ভীষণ লজ্জিত হব। আল্লাহ আমার মেয়েটার সহায় হোক, আমিন। তেল দেওয়া শেষে চুলে বিনুনি বাঁধলেন। যত্ন আর আদর মাখা হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা কখনই তোর খারাপ চাই না মা। শুধু আমরা কেন, কোনো মা বাবাই তাদের সন্তানের খারাপ চায় না। এত আদর যত্ন দিয়ে একটু একটু করে সন্তানকে বড় করার পর প্রত্যেক মা বাবাই তার সেই আদরের সন্তানটার একটা সুন্দর নিশ্চিত ভবিষ্যৎ দেখে যেতে চান। এই চাওয়াতে তো ভুল কিছু নেই, তাই না? মা বাবার এত ভালোবাসার সম্পদটুকু যেন তাদের অনুপস্থিতিও ভালো থাকতে পারে, নিরাপদ থাকতে পারে, ভালোবাসায় থাকতে পারে। এটুকুই তো তাদের চাওয়া। আমাদের চাওয়াটা তো এতটুকুই। এখন বাকিটা তোর ইচ্ছে। তোর উপর আমরা জোর খাটাবো না। তুই যা বলবি তাই হবে। মায়ের অস্পষ্ট অব্যক্ত কথাগুলো বুঝে নিল মেহেক। ঊর্ধ্বশ্বাস ছেড়ে মায়ের দিকে ফিরে বসলো। তার হাঁটুতে মাথা রেখে বলল, আমি সব বুঝি মা,
বিয়েটা যে এক বিশাল দায়িত্ব, একটা মানুষ নয়, পুরো আস্ত একটা পরিবারকে সামলানোর দায়িত্ব। আমি দায়িত্ব নিতে ভয় পাই না, কিন্তু ভয় হয় অন্য জায়গায়। যদি এত সব দায়িত্বের ভিড়ে আমি তোমাদের হারিয়ে ফেলি মা, আমার যে তোমাদের ছাড়া আর কেউ নেই। দূর বোকা, হারাবি কেন? আমরা সবসময় তোর পাশে আছি, আজীবন থাকবো, একদম ভয় পাবি না। মেহেক মৃদু হাসলো। আচ্ছা, তবে ডাক্তারের পরিবারকে আসতে বলি। সাহস করে বললেন মাধুরী বেগম। এখনই না মা, আমি বলবো, চিন্তা করো না, তোমাদের মেয়ে বিয়ে করবে, তবে এখন না। আলোটা ধপ করে জ্বলেও নিভে গেল। বিষণ্ণ সুরে মাধুরী বেগম বললেন, বেশ, সময় হলে বলিস মাকে। থানায় প্রবেশ করে আজ এক দারুণ খবর পেল মেহেক। মাতব্বর সাহেবের স্ত্রী জুলেয়া খাতুন সবকিছু স্বীকার করেছেন। তিনি তার স্বামী এবং সন্তানকে খুন করেছেন। কিভাবে করেছেন বিস্তারিত বলেছেন সেসব কিছু। মেহেক হতভম্ব সুরে বলল, কি সাংঘাতিক মহিলা, নিজের স্বামী সন্তানকে মারতেও হাত কাঁপলো না। ইবনুল চুমুক বসালো চায়ের কাপে, বলল, হাত কেঁপেছে পড়েই তো মাতব্বর সাহেবের বুকের ডান পাশটা বেশি থেতলানো। মুখের মাঝ বরাবর মারতে পারেন কোথায়? মেহেক বড় করে নিঃশ্বাস নিয়েই বলল, আপনি পারেনও স্যার, এমন সিরিয়াস কিছু নিয়ে মজা করার কোনো দুঃস্বপ্নেও আমি ভাবতে পারবো না কথা। আপনি দুঃস্বপ্নে কিছু ভাবতে পারবেন না, কারণ দুঃস্বপ্ন দেখাকালীন সময় আমরা নিজেদের দুঃখ ভেবেই কর পাই না, আর অন্য কিছু ভাববে কখন? মেহেক ঠোঁট কামড়ালো। লোকটার সাথে কথা বলাই অনুচিত। পরে আবার কি মনে করে বলল, তা ওই মহিলা অ্যাকোনাইট কোথায় পেল? শুনেছি জলিলের মৃত্যুও নাকি অ্যাকোনাইটের জন্যই হয়েছে। কোথায় আর পাবে? এক লোককে দিয়ে নাকি কিনে আনিয়েছে। মেহেক আনমনা হলো। মানুষ কত অদ্ভুত। কাল মা বললেন মা বাবা কখনোই সন্তানের খারাপ চাইতে পারে না, অথচ আজ এক মা খুনি হয়ে নিঃসন্তানের খুনের জবানবন্দি দিলেন। মেহেকের মনে হলো মানুষের চেয়ে বিচিত্র প্রাণী দুটো হয় না। তাদের বুক ঠাসা ভালোবাসা থাকে, আবার থাকে এক অন্তরিক্ষ পরিমাণ হিংস্রতা। খুন করার কারণ বলেছেন? সম্পত্তির লোভ। স্ত্রী হিসেবে কিছু সম্পত্তি তো তিনি এমনিতেই পেতেন, তাই বলে খুন করবেন? ইবনুল হাসলো, বলল, লোভ ভয়ানক জিনিস। একবার যা শিওরে বসে তাকে ভস্ম করে দিয়ে তবেই বিদায় হয়। লোভে পড়ে বুঝি কেউ নিজের সন্তানকেও মেরে ফেলে? মিস মেহেক, আপনি বড্ড নির্বোধ। এই পুরো পৃথিবী কেবল লোভের ওপরই সচল, আর আপনার কাছে লোভে সন্তান মারাটা আহামরি হয়ে গেল। মোটেও না, আমরা সবাই লোভের তাড়নাতেই সব করি। এই যেমন আমি আপনি টাকা লোভে চাকরিটা করছি, কয়দিন পর যদি এর থেকে বেশি টাকার কোনো চাকরি পাই তবে এটা ছাড় দুবার ভাববো না। এই যে ছাত্ররা পড়াশোনা করছে সুন্দর সচ্ছল ভবিষ্যতের লোভে, ব্যাংকে সবাই কারি কারি টাকা জমাচ্ছে ভবিষ্যতে একটু আরামে থাকার লোভে, বাড়ি গাড়ি করছে বড়লোক দেখানোর লোভে, বিয়ে করছে শরীরের লোভে, আর আপনি সেই লোভের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সবই ঠিক আছে, তবে বিয়ে করছে শরীরের লোভে, কথাটা বেশ বিদঘুটে ঠেকলো মেহেকের কাছে। বলল, আপনার সাথে যুক্তিতর্ক দিয়ে আমি কখনোই পারবো না, তবে এইটুকু বলতে পারি, শুধু লোভই যদি সকল ক্ষমতার উৎস হয় তবে পৃথিবী এতদিনে ধ্বংস হয়ে যেত। ইবনুল চমৎকার হাসলো, মোলায়েম সুরে বলল, সেটাই তো পারছে না পৃথিবী। আপনার মতো কয়জন নির্বোধ আর নির্লোভ মানুষ বেঁচে আছে বলুন তো? মেহেক বুঝলো না এটা অপমান নাকি প্রশংসা। রোদ মেরেছে সবে, তবে তীব্রতা এখনো কমেনি। থানার পেছন দিকে একটা ছোট পুকুর আছে, সেই পুকুরে আবার পদ্মের বাস, তবে এই বেলাতে তারা ঝিমাচ্ছে। প্রত্যুষে তাজা হবে আবার। মেহেক সেখানেই দাঁড়ান, পাশে তিরি বাঁধানো ঘাট ঘেঁষে বিশাল কতগুলো গাছ উঠেছে। সে গাছের ছোঁয়া উপচে পড়ছে এ ঘাটে। তিরি পুকুরের স্বচ্ছ জলে দৃষ্টি ডুবিয়ে পড়ল। মন খারাপ ম্যাডাম? এমন কেন মনে হলো? আপনি খুবই চুপচাপ আছেন। না, তেমন কিছু না, কেসটা নিয়ে চিন্তায় আছি শুধু। বলে একটা সমাধান ঠিক বের হবে, আপনি চিন্তা করবেন না। তুমি এত নিশ্চিত কি করে তিরি? সমাধানের সহ তো আমি চারিদিক থেকে কোথাও দেখছি না। চোখ কান খোলা না রাখলে দেখতে পারবেন না। পুরুষালী এই গম্ভীর স্বর মেহেকের চেনা বেশ। মেহেক তাই সেদিকে চাইল না, বুকের উপর হাত ভাঁজ করে জানতে চাইল, আবার মজা নিতে এসেছেন? আপনার সাথে আমার মজা নেওয়ার মতো সম্পর্ক নেই মিস মেহেক, তাই আপাতত সেটা সম্ভব হচ্ছে না। আমি আসলে সাহায্য বার্তা নিয়ে এসেছিলাম। জুলিয়া খাতুন কার কাছ থেকে অ্যাকোনাইট নিয়েছিল তার ঠিকানা দিয়েছেন, তার সঙ্গে কথা বলে দেখতে পারেন। কোনো ডেলিভারি বয় তার থেকে
অ্যাকোনাইট নিয়েছে কিনা। নিভে যাওয়ার মোম প্রজ্বালিত হলো ফের। মেহেক উদ্বিগ্ন দেখেই বলল, তাই? তবে ঠিকানা বলুন, আমি এক্ষুনি যাব সেখানে। শর্ত একটাই, আমাকেও সঙ্গে নিতে হবে। তিনি ঠোঁট চেপে হাসল। তার অমন অযাচিত হাসি দেখে বিরক্ত হলো মেহেক। মেয়েটা মাঝে মাঝে অকারণে হাসে, যার দরুন তার চমৎকার সুন্দর হাসিটাও তখন মেজাজ বিগড়ানোর কারণ হয়ে দাঁড়ায়। তাই না চাইতেও সে বলল, ঠিক আছে। ঠিকানা অনুযায়ী এক বাড়ির কাছে এসে পুলিশের জিপ থামলো। একে একে নামলো সবাই। মেহেক আশেপাশে চেয়ে দেখলো, শহরের এক ভাঙাচোরা জায়গা এটা। একতলা বাড়িটা এখানে কোনো রকমে মাটি কামড়ে দাঁড়িয়ে আছে, হয়তো একটু বাতাস হলেই হেলে পড়ে তা। একজন কনস্টেবল গিয়ে দরজায় করাঘাত করে। মিনিট 5 পরে দরজা খুলেন একজন ভদ্রলোক। আচমকা পুলিশ থেকে প্রথমে তিনি ঘাবড়ান। কনস্টেবল জিজ্ঞেস করে, ঠিক আছে? ভদ্রলোক চশমাটা ঠেলেন ভালো মতো, ভীত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বললেন, বাসায় নেই, ফার্মেসিতে গিয়েছে। কোথায়? ফার্মেসি অ্যাসিডটা দিন। কেন, কিছু হয়েছে? না, তেমন কিছু না। অ্যাড্রেস নিয়ে সেই ফার্মেসিতে গেল সবাই। সূর্য তখন বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। তার তেজ ক্ষিপ্ততা কমে আসছে ধীরে ধীরে। ফার্মেসির কাজটাতে লোকের ভিড় বেশ। কনস্টেবল গিয়ে আতিক নামের ছেলেটিকে বের করিয়ে জিপের সামনে নিয়ে এলো। এত পুলিশ থেকে স্বভাবতই ছেলেটির মুখ চুপসানো। তোমার ফার্মেসিতে অ্যাকোনাইট পাওয়া যায়? ছেলেটি মাথা নোয়ালো। মুখে কিছু না বললেও মুখের অভিব্যক্তি তার জবাব দিচ্ছে স্পষ্ট। ইবনুল বলল, ভয় পাওয়ার কিছু নেই, বল আমাদের। ছেলেটি গায়গুই করছে। কনস্টেবল তাকে ধাক্কা দিয়ে বলল, বলবি নাকি থানায় নেব? ভয়ে সিটিয়ে গেল সে। কম্পিত স্বরে বলল, তো আমি কখন বললাম মানুষ মারার জন্য ব্যবহার করো? ছেলেটি থতমত খায়। এই 1 মাসে এই বিষটা কে কখন তোমার কাছ থেকে কিনেছে তার একটা লিস্ট করে আমাকে দেবে। আর আশেপাশে কেউ কেমন বিষ বিক্রি করে জানো কিছু? আচ্ছা, যা বলা হয়েছে তা করো তবে। ছেলেটি মাথা কাত করল। মেহেক তখন দ্রুত ফোনে সেই ডেলিভারি বয়কে দেখিয়ে বলল, দেখুন তো এমন কেউ আপনার কাছ থেকে এই বিষ নিয়েছে কিনা। মেহেক মুখ থেকে চাকারান্ত শব্দ করল, বলল, কোনো ডেলিভারি বয় কখনো এই বিষ কিনেছে? ধ্যাৎ, আচ্ছা আপনি লিস্ট দিন আগে, আর একদম কোনো চালাকি করবেন না। একজন কনস্টেবলকে সেখানে দায়িত্ব দিয়ে তারা চলে এলো। সন্ধ্যা পড়েছে সবে, বাহিরের আবছা আলো এখনো বিদ্যমান। রাস্তায় মানুষের পরিমাণ বেড়েছে। দুই পাশে সোডিয়ামের বাতিগুলো কাজে নেমে পড়েছে তাদের। এরই মাঝে তিনি বলল, চা খাবেন ম্যাডাম? ওই চায়ের স্টলে দেখুন কত ভিড়, বোধ হয় খুব ভালো চা হয়। সামনে তাকাতেই দেখলো একটা চায়ের স্টল। মানুষের উপস্থিতি জানান দিচ্ছে। চায়ের স্বাদ ব্যাপক। মেহেকেরও তখন আচানক চায়ের তেষ্টা পেয়ে গেল। ইবনুলকে বলল, আমরা কি একটু ওই চায়ের স্টল থেকে চা খেতে পারি স্যার? মেহেক যখন বিনয়ের সুরে কিছু বলে তখন সেই সুরে একটা রিনিঝিনি শব্দ পায় ইবনুল। এই শব্দে সে আর অন্য কোথাও পায় না। এটা তার শোনার ভুল নাকি সত্যিই তা আজও সে বুঝে উঠতে পারেনি। অত মানুষের ভিড়ে দাঁড়িয়ে চা খাবেন, বরং একটা রেস্টুরেন্টে যাই। না না, রেস্টুরেন্টের চা কি আর ওই স্টলের মতো অমৃত হবে নাকি? আপনি না খেয়ে কি করে বুঝলেন ওটা অমৃত? চায়ের চমৎকার ঘ্রাণ আমার নাকে এসে ঠেকছে। ইবনুল হাসলো। জিপটা থামাতে বলল পাশে। সে নেমেই দাঁড়ালো। মেহেক নামতে উদ্যত হতেই বলল, আপনি বসুন, আমি নিয়ে আসছি। সে কি, আপনি আনবেন কেন? আমরাও যাই। আহা, বসুন না। অত মানুষের সামনে এই ইউনিফর্মে দাঁড়িয়ে চা খাওয়াটা বড্ড মানেন। তার চেয়ে বরং আপনার গাড়িতে থাকুন, আমি আর রহমান সাহেবকে নিয়ে আসছি। তারা চলে গেল। তিরি চট করেই পড়ল, স্যার খুব ভালো তাই না ম্যাডাম? স্যারকে যে পাবে সে নিঃসন্দেহে ভাগ্যবতী। মেহেক বিস্ময় নিয়ে চাইলো, জিজ্ঞেস করলো, ভালো মানুষ পেলেই বুঝি ভাগ্যবতী হওয়া যায়? তা নয় কি, আমাদের মতন সামান্য সহকর্মীদের সাথে
স্যার কত সুন্দর আচরণ করেন, একবার ভাবুন নিজের স্ত্রীর সাথে না জানি তার থেকেও কত সুন্দর আচরণ করবেন। মেহেক আবারও হাসলো। বাহিরে তাকিয়ে দেখলো ইবনুলকে। ভিড়ের লোকেরা পুলিশের পোশাক গায়ে সুঠামদেহী ছেলেটাকে ফেল করে দেখছে। হয়তো তারা এই সময়ে এখানে এমন কোনো পেশার মানুষকে আশা করেনি। মেহেক আজ প্রথমবারের মতো ইবনুলকে খুব খেয়াল করলো। যেমনই শক্ত পোক্ত গায়ের গড়ন, তেমনি তীক্ষ্ণ মেধা। পুলিশের চাকরিটা যেন ওনার জন্যই বানানো হয়েছে। মিস মেঘ, চাটা ধরুন। সম্বিত ফিরে এলো মেহেকের। চমকায় সে। চোখের পলকে ইবনুল কখন দোকান থেকে তার কাছ অবধি চলে এসেছে সে খেয়ালই করেনি। মিস মেঘ, আপনি কি আদৌ হুঁশে আছেন? চা কি ঠান্ডা হলে খাবেন নাকি? লজ্জায় সংকুচিত হয়ে চায়ের কাপটা হাতে নিল মেহেক। ইবনুল আরেকটা কাপ বাড়িয়ে দিল তিরির দিকে। তিরি সেটা গ্রহণ করে ধন্যবাদ জানালো। মেহেকের মনে পড়লো তখন সে তো ধন্যবাদটুকুও জানালো না। কি আশ্চর্য, কোন খেয়ালে আছে সে। ইবনুল ততক্ষণে চলে গেল তার নিজের জন্য চা আনতে। চা নিয়ে ইবনুল আর গাড়ির কাছে এলো না, দূরে দাঁড়িয়ে খেতে আরম্ভ করলো তা। মেহেক আইঠায় করছে। ইবনুলকে একটা ধন্যবাদ না দেওয়াটা বড্ড অভদ্রতা হয়ে যাবে, কিন্তু লোকটা অত দূরে গিয়ে চা খাচ্ছে কেন? গাড়িতে বসেও তো খেতে পারে। অত দূরে থাকলে সে ধন্যবাদটা দিবে কি করে? মাঝে মধ্যে অদ্ভুত সব কারণে মানুষের অস্থিরতা বাড়ে, পায়ের তলা শিরশির করে, পেটে মোচড় দেয়। এই যেমন এখন মেহেকের হচ্ছে। থানায় ফিরেছে সে কখন, ইবনুল কাজে ব্যস্ত, বাকি সবাইও তা। অথচ আজ সে কাজে মন দিতে পারছে না। তার অবচেতন মন কেবল একটাই কথা বলেছে, ইবনুলকে ধন্যবাদ না জানিয়ে বড্ড অন্যায় করে ফেলেছে সে। তাই মনের বিক্ষোভে বিরক্ত হয়ে দুই একবার ধন্যবাদ জানাতে গিয়েও পারেনি। চা খেয়েছে সেই সন্ধ্যায়, সেই চা এখন হজম হয়ে নিষ্কাশনও হয়ে গিয়েছে, আর সে যাবে এখন ধন্যবাদ জানাতে। লোকটা আবারও তাকে নিয়ে মজা নিবে। শুক্রবারের সকাল, সাদা পাঞ্জাবি গায়ে থানায় হাজির হয়েছে ইবনুল। আজকে বাহিরে রোদের তীব্রতা কম, তাই বাহিরে দাঁড়িয়েই ফোনে কথা বলছিল সে। রিকশাটা থানার গেটের সামনেই থামে। নেমে দাঁড়ায় মেহেক। পার্স থেকে খুচরো টাকা নিয়ে ভাড়া মিটিয়ে ভেতরে চলে আসে। দূর থেকে নিষ্পলক চেয়ে সেই দৃশ্য দেখে ইবনুল। ঠোঁটের কোণে হাসি ফুটে। পৃথিবীতে কাকতাড়ীয় বলে বিদ্যমান শব্দটিকে আজ তার ভীষণ পছন্দ হলো। সে ফোন রেখেই হাঁটা তুলল ভেতরে। হাতে জরুরি ফাইল নিয়ে পা বাড়াতে গিয়েও তিরি থেমে যায়। আপ্রতুল্য সুরে বলে, দুজন ম্যাচিং কি চমৎকার লাগছে। মেহেক তার সামনে এসে দাঁড়ায়। একবার নিজেকে পরখ করে আরেকবার তিরিকে। ভ্রু উঁচিয়ে বলে, কই, তুমি তো পোশাকেই আছো, তাহলে ম্যাচিংগুলো কি করে? তিরি ঠোঁট কামড়ে হাসে। হাসির দরুন মুখ চকচক করে উঠে তার। মেহেককে বলে, আমরা নই ম্যাডাম, আপনি আর ইবনুল স্যার, ওই দেখুন। তিরিকে অনুসরণ করে মেহেক পিছনে তাকালো। ইবনুলকে চোখে পড়তেই চমকালো সে। লোকটাকে আজকেই সাদা পাঞ্জাবি পরতে হলো। তিরি ভ্রু নাচিয়ে বলল, আপনার কি ইচ্ছে করে ম্যাচিং করেছেন? মেহেক চোখ পাকিয়ে বলে, মাথা খারাপ, কাকতালীয় ব্যাপার এটা, আমি জানতাম না কিছুই। ইবনুল ততক্ষণে তাদের সামনে এসে দাঁড়ায়। মাঝে মাঝে কিছু কাকতালীয় ব্যাপারগুলো দারুণ হয়, তাই না? মেহেককে উত্তর দেওয়ার সময় না দিয়ে ইবনুল তার ডেস্কে বসে। মেহেক হতবাক হয়ে চেয়ে আছে। তিরি হাসছে মিটিমিটি। তার হাসিতে মেহেক অযথা বিরক্ত হয়, ধমক দেয়। হাসছো কেন অযথা? হাসি থামিয়ে ঠোঁট চেপে ধরল তিরি। বলল, যা খাবেন ম্যাডাম? না, তুমি তোমার কাজে যাও। মেহেক তার টেবিলের কাছে গেল, নিজের দিকে তাকালো একবার। মাথায় আজ কোন পোকা নেচেছিল যে এত রং রেখে এই সাদা রঙের কামিজটাই পরতে হলো। আতিকের থেকে যে লিস্ট আনা হয়েছে তাতে কোনো ডেলিভারি বয় নেই, তবে একটা জিনিস দেখেছে সে, একজন ব্যক্তির নাম আছে এখানে। অদ্ভুত ধরনের তা, তবে ঠিকানাটা চেনা মেহেকের। ওই একই গলি, একই রাস্তা। মেহেক ওই অংশটা চিহ্নিত করে ছবি তুলে নিল। থানার অফিসাররা সবাই গিয়েছে জুমার নামাজে। এই সময় থানায় খুব একটা মানুষ নেই। মেহেক হাতের কাজ সেরে উঠে দাঁড়ালো। থানা থেকে বের হতেই দেখলো তিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের ছবি তুলছে। মেহেককে মুচকি হেসে বলল, এত ফুলের ছবি তুলো কেন তিরি? তিরি হেসে বলল, ফুল আমার ভীষণ পছন্দ। ফুলের ছবি পছন্দ হবে, এটাই তো স্বাভাবিক। তিরি চমকে তাকালো।
কণ্ঠে চরম অবিশ্বাস ঢেলে বলল, আপনি কি আমায় ফুল বললেন ম্যাডাম? হ্যাঁ। তিরি তাচ্ছিল্য হেসে বলল, পৃথিবীতে কি কালো রঙের ফুল হয়? থাকতে পারে, তবে আমি রং দেখে বলিনি, ব্যবহার দেখে বলেছি। মানুষের পরিচয় তার গায়ের রং বহন করে না, তিনি করে ব্যবহার। তিরি অপলক চোখে তাকালো, বলল, আমার আপনার মতো করে সবাই ভাবে না ম্যাডাম। জানেন, আমার গ্রামের মানুষ এখনও মাঝে মাঝে বলে, ওই কালো মেয়ে পুলিশের চাকরি পেলে কি করে, যেন চাকরি গায়ের রং দেখে দেয়। মেহেক দীর্ঘশ্বাস ফেলল, বলল, মূর্খদের সাথে কখনো তর্ক করতে যাবে না তিনি। কে তোমাকে নিয়ে কি ভাবলো, কি বললো, তার চেয়ে বড় জরুরি তুমি নিজেকে কি ভাবলে সেটা। তাই ওই ধরনের মানুষের কথা কখনো কানে তুলবে না, কারণ তারা তোমার ভালো সময়ে বাহবা দিতে না পারলেও খারাপ সময় খোঁচা দিতে ভুলবে না। তিরি মাথা এলিয়ে বলল, আমার মনে থাকবে ম্যাডাম। তিরি মাথা এলিয়ে বলল। তিরির মাথায় হাত বুলিয়ে মেহেক সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তিরি জিজ্ঞেস করে, বাসায় যাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, বাসায় যাচ্ছি। আচ্ছা। ব্যস্ত শহর পেরিয়ে রিক্সাটা পুরনো গলির কাছে এসে থামলো। জিজ্ঞেস করলো, কোন দিকে যাবো আফা? বামের গলিতে যান। রিক্সার গতি কমলো। এই সময় গলিতে মানুষ পরিবহনের যান কিছুই নেই। মেহেক আশপাশটা দেখছে, চারপাশে পুরনো ধাঁচের বিল্ডিং সব। তবে রাস্তাটা চকচকে তকতকে, রিক্সা চড়ে মজা পাচ্ছে বেশ। তবে মনের সেই মজাটুকু প্রশমিত হচ্ছে দুশ্চিন্তার কারণে। রিক্সাওয়ালা ফের জানতে চাইলো, কই থামো আফা? আপনি যেতে থাকুন, আমি আপনাকে বলবো। বেশ অনেকটা পথ চলে এলো মেহেক। আস্তে আস্তে বিল্ডিং এর পরিমাণ কমে গিয়েছে। এদিকটা একেবারে নীরব। দুপুর হওয়াতে একটা কাকের কর্কশ গলার কাকার শব্দ বাদে আর কিছুই কানে আসছে না। নেমে দাঁড়ালো মেহেক। রিক্সাওয়ালাকে ভাড়া দিতে এসে জিজ্ঞেস করলো, এইদিকে কই যাবেন আফা? এইদিকে তো কোনো ঘর বাড়ি নাই। সামনে আমার এক পরিচিত লোক আছে, তার সাথে দেখা করতে এসেছি, আপনি যান। যাওয়ার সময় তো গাড়ি পাইবেন না। সমস্যা নেই, আমি ব্যবস্থা করতে পারবো। আচ্ছা। রিক্সাওয়ালা ভাড়া নিয়ে চলে গেল। তবে অপরিচিত মানুষের জন্য তার চিন্তাটুকু মেহেকের মনে প্রশান্তি দিল। মেহেক হেঁটে সামনে গেল কিছুটা। না, এদিকে আসলে কেউ নেই। দিনে দুপুরে কেমন একটা ছমছমে ভাব। মেহেক সম্মুখ গতিতে এগিয়ে গেল। তার জহুরি চোখ আশেপাশে দাপিয়ে বেড়াচ্ছে। কালো রঙের গাড়িটা এই গলিতে আর কোথাও দেখেনি, কারোর বাড়িতেও না। তবে ওই দিন কেন গাড়িটা এই গলিতে ঢুকেছিল, এই গলির শেষ কোথায় জানার জন্য ফোনের লোকেশন দেখার চেষ্টা করলো মেহেক। তবে এদিকে নেটওয়ার্ক নেই একেবারে, ফোনের ইন্টারনেট কাজ করছে না। মেহেক চপরকীয় শব্দ করলো মুখে, পা চালালো। এরপর দুপুরে খাওয়া সবে শেষ হয়েছে। বড় বড় গাছ পেরিয়ে রাস্তার কাছটায় আসতেই তার পা থামলো। কপালে ভাঁজ পড়লো গাঢ়। সরু চোখ করে চেনার চেষ্টা চালালো, চিনেও ফেললো সহজে। ফোন দিল সঙ্গে সঙ্গে। স্যার, ওই মেয়ে তো আমাদের বস্তির সামনে। ওপাশের ব্যক্তি প্রত্যুত্তরে সে বলল, আমি তো বুঝতে পারছি না স্যার, এখন কি করব? জি স্যার, একাই এসেছে, আটকে ফেলবো স্যার। আচ্ছা স্যার, আপনি যা বলবেন। ছেলেটি দ্রুত তার বস্তিতে ফিরে গেল। কাপড় পাল্টে অন্য কাপড় পরল। তারপর মুখে মাস্ক, মাথায় ক্যাপ লাগিয়ে বাহিরে বেরিয়ে এলো। আবার আশেপাশে তেমন কিছু না পেয়েই ফিরে যাওয়ার চিন্তায় করে মেহেক। অযথা এখানে সময় নষ্ট করে লাভ নেই। তবে চিন্তায় ভাটা পড়ে আচানক চোখের সামনে সে কাঙ্ক্ষিত ডেলিভারি বয়। তার কমলা রঙের পোশাকে জলজল করছে। রাসিয়াত নামটি। মেহেকে সহসায় চিনে ফেললো তাকে। ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, আপনি সেই ডেলিভারি বয় যে খাবারে অ্যাকোনাইট মিশিয়ে একই পরিবারের 9 জনকে মেরেছেন? ছেলেটি কথা না বলে এগিয়ে আসে। মেহেক চোয়াল শক্ত করে বাসখাই স্বরেই বলে, আমার প্রশ্নের জবাব দিন। ছেলেটি তাও উত্তর দেয় না। তার অভিব্যক্তি সুবিধার ঠেকে না মেহেকের। মেহেক এখানে একা। আর কিছু না হোক, তার নারী সত্তা তাকে বিচলিত করে তোলে এক লহমায়। আজ এখানে কিছু হয়ে গেলেও যে কেউ টের পাবে না। খাবার শেষ করে বাহিরে বেরিয়েছে ইবনুল। পুকুর ঘাটে গিয়ে বসেছে। মনে অপ্রসন্ন ভাব। এই ভাবের কোনো যথোপযুক্ত কারণ তার জানা নেই যদিও। সে আনমনে বসে রইল অনেকক্ষণ। তারপর
তারপর পকেট হাতড়িয়ে ফোন বের করলো। স্ক্রিনে চোখ পড়তে ভ্রু কুঁচকে ফেললো সে। মেহেকের নাম্বার থেকে মেসেজ এসেছে। লাল রঙের একটা নোটিফিকেশন জলজল করছে স্ক্রিনের উপরে। ইবনুল ভিতরে গিয়ে দেখলো মেহেক তার লাইভ লোকেশন পাঠিয়েছে। লোকেশনটা বোধগম্য হতে তার মস্তিষ্ক নিউরন অন্য সংকেত পাঠালো যেন। সে উঠে দাঁড়ালো শটান। মেহেক SOS বার্তা পাঠিয়েছে তাকে। সে দ্রুত এগিয়ে যেতে তিরি তার কাছে ছুটে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, স্যার মেহেক ম্যাডাম আমাকে SMS পাঠিয়েছে ওনার লোকেশন। হ্যাঁ, আমাকেও পাঠিয়েছেন, কিন্তু উনি ওই জায়গায় কখন গিয়েছেন? জানি না স্যার, আমাকে তো বলেছিলেন বাসায় যাচ্ছেন। আমার ভীষণ ভয় করছে স্যার। ভয় পাবেন না, ফোর্স রেডি করুন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ইবনুল পোশাক পরতে গেল আর তিরি ততক্ষণে গেল খবরটা দিতে সবাইকে। স্যার মেয়েটা সাংঘাতিক, আমার নাক ফাটিয়ে দিয়েছে। ছেলেটি নাক চেপে ধরল, রক্ত পড়ছে গলগল করে। জি স্যার, অনেক কষ্টে আটকাতে পেরেছি, গায়ে যা জোর পেরে উঠছিলাম না। এখন কি করব স্যার? না স্যার, জ্ঞান নেই, ইঞ্জেকশন দিয়ে বেহুশ বানিয়ে দিয়েছি। আচ্ছা স্যার, আপনি অপেক্ষা করব। মেহেকের যখন জ্ঞান ফিরল, তার চারদিকে ঘুটঘুটে অন্ধকার, রুম জুড়ে ভয়ঙ্কর নীরবতা। মেহেক টের পায় তার হাত পা স্থির, সে নড়াতে পারছে না। ঠোঁট চেপে আছে এক ভারী কাপড়। মেহেক ফাঁকা ঢোক গিলল। অন্ধকারের পুরুত্ব কমে এলো ধীরে ধীরে। মেহেক এইটুকু বুঝলো সে এখন বন্দী। আর তখনই মনে পড়ল সেই ডেলিভারি বয়ের কথা। তার সাথে কম ধস্তাধস্তি করেনি, তাও শেষ রক্ষা হয়নি আর। কিন্তু তিনি আর ইবনুলের কাছে তো সে SOS পাঠিয়েছিল, তবে কি তারা সেটা পায়নি? মেহেক অসহায় হয়ে পড়ে। কি করবে এখন মাথায় আসছে না। নিজেকে ছাড়ানোর জন্য অনেক হম্বিতম্বি করে, কিন্তু পারে না। চেয়ারের সাথে হাত পা এমনভাবে বেঁধেছে যে হাত পায়ের মাংস ভেদ করে দড়িটা ভেতরে চলে যাচ্ছে যেন। শরীরে অসহ্য যন্ত্রণায় কাতর মেহেকের মায়ের কথা মনে পড়ে বাবার কথা। সে উজ্জীবিত হয়। মা বাবার, তাকে ছাড়া আর কেউ নেই। তাকে বাঁচতে হবে, নিজের জন্য না হোক মা বাবার জন্য হলেও বাঁচতে হবে। মেহেক জিভ দিয়ে ঠেলে মুখের উপরে বাঁধা কাপড়টা সরাতে চায়, কিন্তু সেটা এত এঁটে বসে আছে যে সরানোর জোর তার জিহ্বাতেও নেই। সে চোখ বুঝে আল্লাহকে ডাকে ভীষণভাবে, ঠোঁট দুটো ফাঁকা করে খুব কষ্টে। কাপড়টাতে দাঁতে লাগানোর চেষ্টা করে, অনেক সাধনার পরেও পারে। দাঁত দিয়ে টেনে কাপড়টা নামানোর চেষ্টা করে। বেশ সময় ধরে একই চেষ্টা জারি রাখার দরুন সফল হয় সে। মুখ খোলা পেতেই জোরে জোরে নিঃশ্বাস নেয়। ততক্ষণে অন্ধকারটা আরো পাতলা হয়ে এসেছে। মেহেক তার হাতের দিকে তাকায়। মুখ নামিয়ে এনে হাতের বাঁধন দড়িতে কামড় বসাতে চায়, কিন্তু পারে না। অতটুকু নাগাল পায় না সে। অনেকবার চেষ্টা করে, তাও পারে না। সে ক্লান্ত হয়ে চেয়ারে হেলান দেয়, তারপর চিৎকার দেয় জোরে। হন্যে হয়ে চারদিক চড়ে বেড়াচ্ছে ইবনুল আর তার ফোর্স, কিন্তু মেহেকের কোনো হদিশ পায়নি এখনো। ইবনুলের মাথার রগ ফুলে আছে, মুখ চুপসানো। তার পাগল প্রায় অবস্থা দেখে তিরি হতবাক। এ বিচলিত ভাব, এই উদ্বিগ্ন চিত্ত শুধুমাত্র একজন সহকর্মীর জন্য হতে পারে না, কখনোই না। এই আবেগ আরো গভীর। মেহেকের পাঠানো লোকেশন এসে তারা কেবল তার ভাঙা মোবাইলটাই পেয়েছে, আর কিছুই চোখে পড়েনি। ইবনুল চারদিকে তার ফোর্স পাঠিয়ে দিয়েছে। বসে নেই সেও। চারদিক ছুটে এসে এখন ক্লান্ত। গায়ে পুলিশের পোশাকটা সেদ চলে ভিজে লেপ্টে আছে। তিরি তাকে দেখে ছুটে আসে। স্যার কোনো খোঁজ পাননি? ইবনুল পরিশ্রান্ত বদনে মাথা নাড়ালো। তিরির কান্না পেল আচানক, ভয়ঙ্কর কান্না। ইচ্ছে করলো চিৎকার দিয়ে কাঁদতে। কয়েক ঘন্টার ব্যবধানে মেহেকের জন্য তার বুক চিরে যাচ্ছে। সে দ্বিতীয় কোনো কথা না বলে এক কোণে গিয়ে দাঁড়ায়। ইবনুল রশিদুল খানকে কল করে। স্যার, মিস মেহেকের এখনো কোনো খোঁজ পাইনি। ইবনুলের কণ্ঠে চরম হতাশা উপচে পড়ছে। রশিদুল খান চিন্তিত সুরে বললেন, একটা জলজান্ত মেয়ে এভাবে উধাও হবে কি করে? নিশ্চয়ই ওকে কেউ আটকে রেখেছে। ওই দিকটা আরো ভালো মতো খুঁজুন। জি স্যার। কল কাটলো ইবনুল। বড় বড় নিঃশ্বাস ফেলে আকাশের দিকে চাইল। ব্যাকুলতায় জর্জরিত কণ্ঠে বলল, মেহেক, আপনি কোথায়? তিরি ফোন বাজছে।
আননোন নাম্বার। সে তড়িৎ গতিতে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ফিনফিনিয়ে এক পাতলা স্বর শোনা যাচ্ছে। হ্যালো, মেহেকের মা বলছি। তুমি কি তিরি? তিরি আটকে উঠল। হঠাৎই এমন সহজ প্রশ্নের জবাব খুঁজে পেল না সে। ওপাশ থেকে ভদ্রমহিলা আবারও একই প্রশ্ন করলেন। তিরি কম্পিত সুরে সালাম দিল, বলল, জি আন্টি, আমি তীর। সালামের জবাব দিয়ে মাধুরী বেগম বললেন, মেহেক আমাকে তোমার নাম্বারটা দিয়ে রেখেছিল। আচ্ছা মা, মেহেক কোথায় জানো? সেই দুপুর থেকে কল করছি, অথচ ফোন বন্ধ বলছে। ও কি থানায় নেই? তিরি কি জবাব দিবে? মিথ্যে বলবে না কি সত্যি? মেহেকের মুখে শুনেছিল তার বাবা অসুস্থ, বাড়িতে একমাত্র কর্মক্ষম ব্যক্তি সে, বাবা মার একমাত্র ভরসা। সেই ভরসা বিপদের কথা সে এখন কি করে বলবে? তিরি সেই সাহসটুকু করতে পারল না। বানিয়ে বানিয়ে এক মিথ্যা কথা বলল। আন্টি, আসলে ম্যাডাম একটা জরুরি মিটিংয়ে আছেন, আজকে হয়তো বাসায় ফিরতে পারবেন না। আচ্ছা, মিটিং শেষ হলে আমার সাথে একটু কথা বলতে বলো, তাহলেই হবে। আচ্ছা, বলবো আন্টি। ফোন কাটলো তিরি। কান্নাগুলো গলার কাছে এসে দলা পাকালো। মায়ের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা কি অবলীলায় লুকিয়ে গেল সে। কিন্তু সকালের ভিতর যদি মেহেক বাড়িতে ফিরতে না পারে তখন কি হবে? তখন এই মাকে আর কি বলে পৌঁছাবে? মেহেকের চিৎকার চেঁচামেচি সহ্যের সীমানা ছাড়ালে কয়েকটা ছেলে ঘরের ভিতর প্রবেশ করে। তাদের সবার একই সাজ, ডেলিভারি বয়দের মতো পোশাক, মাথায় ক্যাপ, মুখে মাস্ক। তার মধ্যে একজন গিয়ে বাতি জ্বালালো। মেহেক গর্জে উঠল তৎক্ষণাৎ। আমাকে আটকে রেখে কি ভেবেছিস রেহাই পেয়ে যাবি? কখনো না। ভুল স্বীকার করে আত্মসমর্পণ কর, তাহলে শাস্তি কিছুটা কমলেও কমতে পারে। ছেলেগুলো একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। আচমকায় হাসলো সবাই। একজন বলল, মাইয়ার তেজ এখনো কমে নাই স্যার, আসার আগেই একটু তেজ কমাবো নাকি? পাশের ছেলেটা তার মাথায় চাপড় মেরে বলল, পাগল হয়েছিস? সারের মালে অন্য কারো স্পর্শ স্যার সহ্য করতে পারে না, জানিস না? ছেলেটি কাচুমাচু করে বলল, তা জানি, কিন্তু এমন একটা চোখের সামনে থাকলে নিজে কি ধরে রাখা যায়? মুখ ছিঁড়ে ফেলবে একদম জানোয়ার। জানে বাঁচতে চাইলে ছেড়ে দে আমায়, নয়তো তোদের সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে তবে এখান থেকে বিদায় হব। সমস্বরে হাসলো ফের। একজন এগিয়ে এসে মেহেকের মুখ চেপে ধরল। মেহেক রাগে থুতু মেরে বসলো ছেলেটির মুখে। সে ছিটকে দূরে সরে দাঁড়ালো। মুখের উপর থেকে থুতু মুছে এসে ঠাস করে চর বসালো মেহেকের গালে। মুখ চেপে ধরে বলল, কাজটা তুমি ঠিক করনি ভাই। কোন কাজের কথা বলছিস? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? দেখ, যা বলার সোজাসুজি বল। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। মেহেক কোথায়? কোন মেহেক? ভাই, আমার মাথা এখন এমনিতেই ঠিক নেই। আমি তোমাকে অসম্মান করতে চাইছি না। মেহেক কোথায় সেটা বলো। কি আশ্চর্য, তোর ব্যবহার দেখে আমি অবাক হচ্ছি। তুই সামান্য একটা মেয়ের জন্য আমার সাথে এইভাবে কথা বলছিস? ও সামান্য মেঘ নয় ভাই। মেহেককে তুমি কোথায় রেখেছো? মেহেক কোথায় সেটা আমি কি করে বলবো? মাথা খারাপ হয়েছে তোর? তুমি আটকে রাখোনি ওকে? না। আশা করছি মিথ্যে বলছো না। যদি মিথ্যে বলি, আমি নিজের হাতে তোমায় শাস্তি দেব। ওপাশ থেকে অট্টহাসি ভেসে এলো। তুই আমাকে শাস্তি দিবি? হাসালি ভাই, ফোন রাখ। তোর সাথে কথা বলা ছাড়াও আমার আরও অনেক জরুরি কাজ আছে। দিনের প্রথম প্রহর। বাহিরে দিবাকর মশাই উকিঝুঁকি মারছেন। আকাশে সুদীর্ঘ পুরো চাদর ভেদ করে পৃথিবীর কোলে ঢলে পড়বেন কিনা সেই নিয়ে চলছে তার বিরাট দ্বন্দ্ব। তার এই দ্বন্দ্বের বেচারা পাখিগুলো পড়ছে ঝামেলায়। গাছের আগায় ছোট্ট নীড় থেকে মাথা তুলে দেখছে বারংবার তাদের সূর্য মশাই এলো কিনা। স্যার, সামনে পুলিশের গাড়ি। ফোন পকেটে পুরে সোজা হয়ে বসলো সে। ভ্রুকুচকে কিছুক্ষণ সামনে চেয়ে রইল। অতঃপর কি যেন ভেবে বলল, আমি এখানে নামবো, তুমি গাড়ি নিয়ে ব্যাক করো। লোকটি নেমে দাঁড়ালো। গাড়ি ছেড়ে গেল। তারপর তার থেকে কয়েক ক্রোশ দূরে হয়তো পুলিশের গাড়ি। লোকটি তার ভোল পাল্টালো চট করে।
এক লহমায় অন্য এক ব্যক্তিতে পরিণত হলো। জঙ্গলের পথে সুদীর্ঘ রাস্তা, বাহিরে পাতলা মৃদু আলো। পাখিরা এতক্ষণে গা চারা দিয়ে উঠেছে। তাদের কিচিরমিচির শব্দে চারিদিক মুখরিত। পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে সে। একবার থেমে দাঁড়িয়ে আশপাশটা পরখ করে কিছুক্ষণ, তারপর আবার কিছুক্ষণ হাঁটে। এভাবে পৌঁছে যায় কাঙ্ক্ষিত স্থানে। দরজায় টোকা দেয়, দরজাটা খুলে যায় তড়িৎ, যেন দরজা খোলার অপেক্ষাতেই ছিল তারা। স্যার, আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। আশেপাশে পুলিশ ঘিসঘিস করছে। কিভাবে এলেন? সেসব পরে বলা যাবে। মেয়েটা কোথায়? আছে স্যার, খুব জ্বালিয়েছে। আবারও ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। এখনো ঘুমাচ্ছে? জি স্যার। চল দেখা করে আসি। মুখের মাস্কটা আগে ঠিক করলো সে। চোখের উপর কালো চশমা, মাথায় ক্যাপ, পরনে এক লম্বা কালো কোট। দ্বিতীয় দরজাটা ঠেলে ভিতরে এগিয়ে গেল তারা। ঘরের বিভিন্ন ছিদ্র গলিয়ে ভোরের আলো ভেতরে এসে হুমড়ি খেয়ে পড়ছে। সে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এক ক্লান্ত সুশ্রী মুখ। লোকটি এগিয়ে গেল, কতক্ষণ মেহেককে পরখ করে তার গালে হালকা চাপড় মারল। না, ঘুমটা জোরালো বেশ, সহজে ছুটবে না। পুলিশ? জি স্যার, গায়ের আর মুখের মারাত্মক জোর। লোকটি হাসে, বলে, পুলিশের তকমা কাজে প্রমাণ করে দেখাতে হবে না, কিন্তু আমাদের এই ঠিকানা পেলে কিভাবে? ওই আত্মিকার কাছ থেকে। শালারে সেদিন খুন করা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, সবাইকে খুন করে দিলে আমাদের হয়ে কাজ কে করবে? কিন্তু আমি সতর্ক না থাকলে তো আজই ধরা পড়তাম। বেশ ভালো কাজ করেছো তুমি। তোমার জন্য একটা পুরস্কার বরাদ্দ আছে। ছেলেটি বিগলিত হাসলো, বলল, স্যার, পুরস্কারটা কি আমি নিজেই চেয়ে নিতে পারবো? তুমি চাইবে? বেশ, চাও। না মানে স্যার, আপনার কাজ তো হয়ে গেছে। একে এক রাতের জন্য আমারও যদি দিতেন। বেশি না স্যার, 1 ঘন্টা হলেই হবে। লোকটি এবার মেহেককে দেখলো। তার গায়ে সাদা কামিজটার জায়গায় জায়গায় কালো ছোপ ছোপ দাগ, ধস্তাধস্তির দরুন। এক পাশের হাতাও ছিঁড়ে গিয়েছে, চুল এলোমেলো খোলা, মুখে অবচ্ছন্ন ভাব। লোকটি দীর্ঘশ্বাস ফেললো, বলল, আমার শিকারের অন্য কারো অংশীদার আমি পছন্দ করি না, জানোই তো। তাও কোন জ্ঞানে কথা বললে? ছেলেটি ঘাবড়ালো বোধ হয়, মাথা নুয়ে মৃদু সুরে বলল, ভুল হয়েছে স্যার। যাও, মাফ করে দিলাম। গাড়ি খবর দাও, আমরা এখনই বেরোবো। কিন্তু চারিদিকে পুলিশ, কোন দিকে যাবেন স্যার? মূর্খ হয়েছো? এতদিন কাজ করছো, তাও মাথায় কিছু কাজ করে না? জঙ্গলের রাস্তা কেন বানিয়েছি আমি? মাফ করেন স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি সব। ছেলেটি এক প্রকার ছুটে পালালো। লোকটি হাঁটু ভেঙে বসলো মেহেকের কাছে, অস্পষ্ট সুরেই বলল, মেহেক, মিস মেহেক। অতঃপর আচমকায় হাসলো। মিস মেহেক, মিস মেহেক, আরো দুবার আওড়ালো। তোর ভাই কিন্তু মারাত্মক চালাক। সেটা আমার অজানা নয়। শুধু এই কথা বলার জন্য এত ভোরে ফোন করিসনি নিশ্চয়ই? না, তার থেকে জরুরি কথা আছে। তুই আমাকে বলেছিলি প্রফিট পেলে সব মাপ, অথচ টাকা হাতে পেয়েই সব ভুলে গেলি। মানে? ভাইকে দিয়ে পারছিস না বলে ভাইয়ের চেলাপেলা লাগিয়ে দিয়েছিস। ও, তাহলে তোর কাছে? হ্যাঁ, এই তো আমার চোখের সামনে। তবে যা বলিস, মেয়েটা আসলেই একটা, যেমন চেহারা তেমনি তার শরীরের গড়ন। তুই বললে এক রাতের জন্য তোকেও দিতে পারি। শালা, আমি খুন করব তোকে। ওকে এক্ষুনি ছাড়। পাগলে পেয়েছে আমাকে। ওকে ছাড়ি আর ও আমাকে পুরো গোষ্ঠী জেলে পুরে দিই? না, তেমন কিছুই হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু আপাতত ছাড় ওকে। অসম্ভব, এমন একটা জিনিসকে হাতছাড়া করা যাবে না। আমি তোকে সতর্ক করছি। অঙ্কন, মেহেককে ছেড়ে দে। না। ওর কোনো ক্ষতি হলে আমি তোকে জীবিত পুঁতে ফেলবো। গর্জে উঠল সে। অঙ্কন সপ্রতিভ হেসে জবাবে বলল, ব্যাপার কি বলতো? মেয়েটার জন্য একটু বেশি টান দেখাচ্ছিস মনে হচ্ছে। কোথায় আছিস তুই? আমি আসছি এক্ষুনি। পারবি না, পারবি না। অযথা কষ্ট না করে যেখানে আছিস সেখানেই থাক। আমি আজ সন্ধ্যার মধ্যে তোর কাছে পৌঁছে যাব। তারপর বাকি রাত আমাদের পার্টি চলছে। আই সোয়ার দোস্ত, মেয়েটাকে পেলে তুইও সব ভুলে যাবি। শালা,
জানোয়ার, তুই আমাকে মেয়ের লোভ দেখাচ্ছিস। এমন মেয়ে আমার হাতের ময়লা, আমি এদের ছুঁয়েও দেখি না। তাহলে তো ভালোই হলো, আমার জিনিসে আর ভাগ পড়লো না। রাখ তবে, রাতে দেখা হচ্ছে। অঙ্কন কল কেটে দেয়, তারপর গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, হলো আর কতক্ষণ? রিভলভারটা লোড করে সরু পথ ধরে এগিয়ে যাচ্ছে ইবনুর। এই পথে এর আগে কখনো আসেনি সে, না কখনো এই পথের কথা শুনেছে। চারদিকে নীরবতা তার পিঠে চাপড় বসাচ্ছে যেন। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ গায়ে কাটা দেওয়া জোগাড়। ইবনুল এগিয়ে যায়। আকাশের বুক চিরে সূর্য মশাই পুরো দমে হাজির। সেই আলোতে জ্বলজ্বল করছে জঙ্গলের আনাচে কানাচে। ইবনুল সাবধানে পা ফেলেছে, কেন যেন মনে হচ্ছে কাঙ্ক্ষিত স্থানে হয়তো পৌঁছে গিয়েছে। মেহেক হাত পায়ের বাঁধন খোলা হয়, তার এখনো হুঁশ নেই। অঙ্কন তাকে পাজা কোলে তুলে নেয়, তবে সামনের দিকে পা বাড়াতে কিছু একটার বিকট শব্দে তার পা থামে সেখানে। অঙ্কনের আর বুঝতে বাকি নেই এটা কিসের শব্দ। সে দ্রুত মেহেকে চেয়ারে বসিয়ে পেছনে পকেট থেকে বন্দুকটা বের করে, তারপর ধীর পায়ে দরজার কাছে এগিয়ে যায়। অমনে হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করে তার এক লোক। হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, বাইরে পুলিশ এসছে। আটকে ওঠে অঙ্কন, বলে, পুলিশ? পুলিশ এই রাস্তার খোঁজ পেল কি করে? জানি না স্যার, তবে এইখান থেকে না পালালে আমাদের জানেই মরতে হবে। পরপর দুটো গুলির শব্দ এলো, সাথে সাথেই খানিকটা নড়ে উঠল মেহেক। ঘুম ছুটল তার। পিটপিট করে চোখের ভারী পল্লব খোলার চেষ্টা চালালো, কিন্তু পারল না। প্রথমে বার কয়েকবার চেষ্টা করলো, চোখ মেলে তাকালো। অতঃপর প্রথমে অন্ধকার দেখলো সবটা, তারপর ধীরে ধীরে পরিষ্কার হলো সব। চোখের সামনে সবটা স্থির হতে অস্থির হয়ে উঠে সে, কিন্তু পরক্ষণে আবার থেমে যায় যখন গলার কাছে টের পায় ধারালো এক বস্তু। শির দ্বারা সোজা হয়ে আসে মেহেকে। ঠোঁট যুগল কেঁপে উঠে, অস্পষ্ট সুরেই বলে, কে? হাতটা আরো একটু ধীর হয়। মেহেক মাথা উঁচু করে, শ্বাস আটকে আসে তার। পেছনে লোকটি রাশভারী স্বরে বলল, আপাতত অচেনাই থাক, পরে দেখে নিব। আমায় ছেড়ে দিন, আপনার দিন শেষ হয়ে এসেছে। হাসির শব্দ এলো পেছন থেকে। বলল, আমার দিন শেষ নাকি শুরু তা একটু পরেই বুঝতে পারবেন মিস মেহেরিমা মেহেক। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ছেড়ে দিন আমায়। বিনিময়ে কি পাবো বলুন? মেহেক অস্পষ্ট হেসেই বলল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। আপনার জন্য গরদান দিতেও রাজি। আমার জন্য নয়, নিজের পাপের জন্য। চোয়াল শক্ত করে বলল মেহেক। লোকটি পরবর্তী জবাব দেওয়ার আগেই তাদের দরজায় ধ্রুম ধ্রুম শব্দ হলো। চট করে মেহেককে টেনে দাঁড় করালো সে। পেছন থেকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো। গলার কাছটা এখনো ছুরি দিয়ে চেপে ধরা। মেহেক ছটপট করছে। লোকটির চোয়াল শক্ত ধীর। দরজার শব্দ বাড়ল, দরজাটা কাঁপছে। আরেকটু পরে হয়তো এটা শটান হয়ে ভেঙে পড়বে। হলো তাই, দরজাটা ভেঙে পড়ল অবলীলায়। বন্দুকটা মুখ বরাবর তাক করে চোখ মুখ খিচে এগিয়ে এলো ইবনুল। মেহেককে ওই অবস্থায় দেখে মাথার ভিতর থপথপ শুরু করলো তার। হাত কেঁপে উঠল, কণ্ঠস্বর হলো অস্থির। দাঁত চিবিয়েই বলল, কে তুই? লোকটি মাথা কাত করে বলল, তেমন কেউ না, তোর মতোই একজন সাধারণ মানুষ। ইবনুল ভ্রু কুঁচকালো। কণ্ঠস্বর কেমন চেনা চেনা মনে হলো তার। মুখের মাস্ক সরা, আমি তোর মুখ দেখব। কেন? ছেলে হয়ে ছেলের মুখ দেখে কোনো মজা পাবি না তো? তার চেয়ে তুই বরং মিস মেহেকের মিষ্টি মুখখানা দেখ। ইবনুল মেহেকের দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট ভয়। গলার কাছটায় চেপে থাকা ছুরিটার জন্য গলা কাঁপছে তার। ইবনুলের মাথার রগ ফুলে ওঠে। এই দৃশ্য তার মাথার তালুতে নৃত্য চালাচ্ছে। সে আরো এক পা এগিয়ে আসে, দাঁতে দাঁত চিপিয়ে বলে, মেহেককে ছেড়ে দে। মিস মেহেককে এই প্রথম শুধু মেহেক বলেছে। ইবনুলের কণ্ঠস্বর এক অদৃশ্য অধিকারবোধ দেখল মেহেক। খানিকটা অবাক হয়ে তাকালো মেহেক। ইবনুল যেন হুমকি দিচ্ছে, এক্ষুনি মেহেককে ছাড়, নয়তো আমি খুন করব তোকে। লোকটি মেয়েকে অসহায় ভঙ্গি দেখিয়ে বলল, ছেড়ে দিব তোর মেহেককে দিয়ে, আপাতত আমার কাজ নেই, কিন্তু কথা দিতে হবে আমার কোনো ব্যাপারে তোরা না কেউ। মেহেক গর্জে উঠে বলল, এখানে কি আমরা গেম খেলতে এসেছি? আপনার পুরো গোষ্ঠীকে জেলে পুরে তবে ক্ষান্ত হব আমরা, এর আগে না।
সঙ্গে সঙ্গে গলার কাছটায় তার চিনচিনে ব্যথা করে উঠল। মেহেক ফুপিয়ে উঠল তাতে। ধরফরে উঠে ইবনুর, চিৎকার করে, খবরদার, মেহেকের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে না, আমি তোকে খুন করে ফেলবো। লোকটি তার মুখ এগিয়ে মেহেকের গলার কাছে রাখলো। এরপর চোখ বন্ধ করে শ্বাস টানলো, বলল, ফুলের গায়ে ফুলের টোকা দিতে যে আমারও কষ্ট হচ্ছে, সেজন্য বলছি ছেড়ে দেই, নিজেদের মতো চলে যা, অযথা আমার পেছনে লাগতে আসিস না। তোকে শাস্তি না দিয়ে যাব না তো। হুস, বড্ড কথা বলে মেয়েটা। শোনো মেয়ে, তোমার এই নরম তুলতুলে শরীর কেন এভাবে ব্যবহার করছো বলো তো? আমাকে বলো, আমার কাছে এই শরীরের ব্যবহার করার জন্য এর থেকে দারুণ কাজ আছে। মেহেকের গায়ে কাটা দিয়ে উঠল, তরতরিয়ে রাগ উঠল ব্রহ্মতালুতে। নিঃশ্বাসের গতি বাড়ল তার। রাগ ক্রোধ খিচে ধরে নিজের সবটুকু শক্তি প্রয়োগে কনি দিয়ে আঘাত করলো তার মুখ বরাবর। লোকটি তাল হারালো। হাতের বাঁধন একটু আলকা হতে মেহেক তাকে ধাক্কা দিল। তার সঙ্গে সঙ্গে গুলি চালালো ইবনুর। তা গিয়ে লাগলো লোকটির পায়ে। দুর্বল হয়ে পড়ল সে, কয়েক কদম পিছিয়ে গেল। মেহেক কোনো রকম ছুটে এলো ইবনুরের কাছে। লোকটি রেগে গর্জন করলো তাতে। পেটের কাছ থেকে বন্দুকটা বের করে গুলি চালালো। মেহেককে নিজের সাথে চেপে ধরল ইবনুর। মেহেক ভাবলো এবার বুঝি তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়ের ব্যবধানে ঘটল অন্য কিছু। মেহেক দেখলো ইবনুলের বুকের কাছটাতে রক্তে রক্তাক্ত। নিঃশ্বাস জমে এলো মেহেকের। হাতকে উঠল সে, ইবনুলের বুকের কাছটাই চেপে ধরল। অস্পষ্ট সুরেই বলল, এটা কি করলেন আপনি? ইবনুল ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। লোকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাতে নিলে ইবনুল আবারও গুলি চালালো। এবার হাতে লাগলো গুলিটা, পড়ে গেল সে। আপনি এখান থেকে যান মেহেক। মেহেক মাথা নাড়ালো। না, এভাবে আপনাকে ফেলে আমি কোথাও যাব না। মেহেক, জেদ করবে না, এখান থেকে চলে যান। বাইরে কেউ নেই, সবাই আহত, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আমি যাব না, আপনার হসপিটালে যেতে হবে, রক্ত পড়ছে অনেক। আমাকে নিয়ে ভাববে না মেহেক, এক্ষুনি না গেলে লোকটা আবার আপনাকে আটকানোর চেষ্টা করবে। আপনিও চলুন তবে। ইবনুলের নিঃশ্বাস আটকে আসছে। সে বড় করে শ্বাস টানে, বলে, আমার গায়ে এক ফোঁটা শক্তি নেই মেহেক, আমার দাঁড়াতেও কষ্ট হচ্ছে। মেহেক ইবনুলকে আগলে ধরে, তার চোখ ছলছল করে ওঠে। এইভাবে বলবেন না, আমি আপনাকে একা ফেলে কোথাও যেতে পারবো না। ইবনুল কম্পিত দুই হাতে মেহেকের মুখ আগলে ধরে, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, এমন করবেন না মেহেক, আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি যান মেহেক, এখানে দাঁড়িয়ে থাকলে আপনার বিপদ বাড়বে। আপনি বাইরে গিয়ে ফোর্সকে খবর দিন, তাও যান আপনি। মেহেক তাও নড়ছে না, মন মানছে না তার। রক্ত করিয়ে ইবনুলের পুরো শার্ট ভিজে একাকার। মেহেক তার বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বলল, খুব ব্যথা করছে আপনার, তাই না? আমি এখন কি করি বলুন তো? আপনি ব্যথা পাচ্ছেন না তো? এখানে তো আপনি ছিলেন। মেহেক ড্যাব ড্যাব করে তাকায়, অবাক হয়ে বলে, কি বলছেন? নিজের কাছ থেকে মেহেককে ঠেলে সরিয়ে দিল ইবনুল। খানিকটা রাগ দেখিয়ে বলল, আপনি বুঝবেন না, আমি মরে গেলেও আপনি কিছু বুঝবেন না, চলে যান আপনি। ইবনুল ব্যথায় বুক চেপে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। মেহেক হতবম্ব, কি করবে মাথা কাজ করছে না তার। ইবনুলকে এখানে রেখে সে কোনোভাবেই যেতে পারবে না। আপনি এখনো যাচ্ছেন না কেন মেহেক? নিজের চোখে আমার মৃত্যু দেখার খুব স্বাদ জেগেছে না? আপনি পাগলামো কেন করছেন স্যার? আমার সাথে চলুন, আমি আপনাকে এখানে একা ফেলে যেতে পারবো না। আপনাকে যেতে হবে মেহেক, আপনি এখানে থাকলেও আমি বাঁচবো না, আর চলে গেলেও হয়তো আমি বাঁচবো না, কিন্তু আপনাকে বাঁচতে হবে। আপনার বাবা মা প্রায় পাগল, প্লিজ আপনি চলে যান। এলোমেলো পা ফেলে দিক বিদিক ছুটে চলেছে মেহেক। মাথার উপর সূর্যটা চড়াও হয়েছে বেশ। তার তীব্র তাপদহে উষ্ণ শ্বেত জলে মেহেকের শরীরে লেপ্টে আছে কামিজটা। মুখ চুয়ে ঘাম পড়ছে মাটিতে, তবুও মেহেকের পা থামছে না। ক্লান্তি আর অবসাদে ভেঙে আসা পা যুগল নিয়ে কোনো রকমে ছুটছে সে। এই জঙ্গলের শেষ কোথায় তাও জানা নেই, কেবল একটা কথাই জানে সে এখান থেকে বের হতে হবে আর ইবনুলকে বাঁচাতে হবে। অনেকটা পথ ছুটে এসে এবার সে থামলো, হাঁটু ধরে কুঁজো হয়ে শ্বাস নিল বড় বড় করে। শরীর যেন আর চলছে না তার, ইচ্ছে করছে এখানেই বসে পড়তে। তবে পরক্ষণে ইবনুলের বিধ্বস্ত মুখটা স্মরণে আসতেই নিজের সব ব্যথার কথা ভুলে যায় বেমালুন।
উঠে দাঁড়ায় শক্ত হয়ে, আকাশের দিকে চেয়ে একবার বলে, আল্লাহ আমার শক্তি দাও। মাধুরী বেগমের জ্ঞান ফিরেছে সবে। সেই সকালে মেয়ের নিখোঁজ হওয়ার খবর শুনে জ্ঞান হারিয়েছিলেন তিনি। এখন জ্ঞান ফিরতে ফের অস্থির হয়ে ওঠেন। হাতে স্যালাইনটা টেনে ধরতে তিরি তাকে আটকায়। এ কি করছেন আন্টি? আমার মেয়ে কি এখনো ফেরেনি? কোথায় ও? বলো বলো, আমার মেয়ে কোথায়? তিরি তাকে শান্ত করার চেষ্টা করে। ওদিকে মেহেকের বাবা এখনো কিছু জানেন না। তিনি বাসায় একা। তিরি কোন দিকে সামলাবে বুঝতে পারছে না। ফোর্সের বাকি পুলিশরাও তো বসে নেই। আশেপাশের সমস্ত এলাকায় তারা চিরুনি তল্লাশি চালিয়েছে, তাও কোনো সূত্র পায়নি। মাধুরী বেগমকে কোনো রকমে শান্ত করে তিনি ইবনুলের নাম্বারে কল করে, কিন্তু এখনও সেই নাম্বারও বন্ধ বলছে। তিরি বার কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না। ওসি রশিদুল খানের নাম্বারে কল করে অতঃপর, কিন্তু তিনিও ইবনুলের কোনো খোঁজ দিতে পারেন না। তিরি অসহায় বোধ করে খুব। মেহেক তার সিনিয়র কম, বোন বেশি। মেয়েটা সেই সকাল থেকে নিখোঁজ, অথচ সে কিছুই করতে পারছে না। সিক্ত নয়নে মোবাইল পকেটে রাখার আগে ফোনটা আবার বেজে ওঠে। কনস্টেবল রহমান ফোন করছে। তিরি তড়িৎ রিসিভ করেই সেই কল। হ্যালো, তিরি ম্যাডাম ফিরে এসেছে। আপনি একবার এখনই গলির মুখে চলে আসুন। ঘোর অমাবস্যা কেটে বহুদিন পর আকাশে চাঁদ ওঠার পর আকাশ যেমন ঝলমলে ওঠে, ঠিক তেমনই ঝলমলে উঠল তিরির পরিশ্রান্ত বোধন। সে মাধুরী বেগমের কাছে গিয়ে দেখল তিনি চোখ বুজে শুয়ে আছেন। তাই আপাতত তাকে আর না জাগিয়ে দ্রুত সে কাঙ্ক্ষিত স্থানে ছুটে গেল সে। মেহে কোনো রকমে পানি খেয়ে গলা ভেজালো। তারপর আদ্যপান্ত সব খুলে বলল রশিদুল খানকে। রশিদুল খান বিচলিত হয়ে ফোর্স তৈরি করে সঙ্গে সঙ্গেই তাদের পাঠিয়ে দিলেন সেই স্থানে। তিনি মেহেককে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মেহেক। আমার জন্য ইবনুল সাহায্যে এই বিপদে তিরি। ওনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আশাহত না হয়ে আল্লাহর কাছে দোয়া করুন ম্যাডাম। আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়েছেন, ইবনুল স্যার নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। মেহেক তাও নিজেকে শান্ত রাখতে পারছে না। ইবনুলের রক্তাক্ত বুক তার গায়ে শিহরণ জাগাচ্ছে। তার ওই আরক্ত মুখ তাকে উদ্বেগতার সাগরে ডুবিয়ে মারছে। নিঃশ্বাসের তীব্রতা বাড়ছে মেহেকের। তার শরীর খারাপ করছে, মাথা ঘোরাচ্ছে, বুকের ভেতরটা এমনভাবে ধরফর করছে যেন বুকের ভিতর থেকে কিছু একটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে কেউ। মেহেক আর নিজেকে শান্ত স্থির রাখতে পারে না। সে ঢলে পড়ে। মাথার কাছটায় মাধুরী বেগম বসে আছেন। তিনি হাত বুলিয়ে দিচ্ছেন মেহেকের মাথায়। মেহেকের জ্ঞান ফিরেছে। চোখ খুলে মাকে দেখে বুকের ভিতরে প্রশান্তির স্রোত বয়ে যায়। মাধুরী বেগম আঁচলেই চোখ মুছেন, বলেন, কেন একা একা গেলি তুই? আজ তোর কিছু একটা হয়ে গেলে আমাদের কি হতো? মেহেক নিঃশ্বাস ফেলল। বুকের ভারী ভাবটা এখনো যায়নি তার। বলল, আমি বুঝতে পারিনি মা, এত কিছু হবে যে আমি বুঝিনি। কিন্তু এই যে এখন আমি সুস্থ আছি মা। তবে ইবনুল স্যার, উনি ঠিক নেই। মা, তিরি কোথায়? ইবনুল স্যারকে ওইখান থেকে আনা হয়েছে? কোথায় এখন উনি? কেমন আছেন? মেহেক অস্থির হলো। ইবনুলের কথা স্মরণে আসতেই তিনি মনের ভিতরে খসখস করে উঠল তার। মাধুরী বেগম বললেন, এখনো খোঁজ আসেনি কোনো। তিরি ওইখানে আছে, খবর এলে জানাবে বলেছে। মেহেক চোখ বুঝে। অপরাধ বোধে ভারী বোঝায় সে শৃঙ্খলিত। কেন ইবনুলকে একা ফেলে এলো সে? কেন করলো এমনটা? এই রূঢ় প্রশ্নটুকুই কণ্ঠকে সে বিদ্ধ ও রক্তাক্ত। চোখের কার্নিশ বেয়ে উষ্ণ জল গড়ালো তার। মাধুরী বেগম হাতের তালুতে ঘষে তা মুছে দিলেন। ইবনুলের কিছু হবে না মা, ও ঠিক সুস্থ শরীরে ফিরে আসবে। মেহেক ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে বলল, সুস্থ শরীরে কি করে ফিরবেন মা? ওনার গুলি লেগেছিল আমার চোখের সামনে। রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীরটা মেঝেতে পড়েছিল ওনার। আমি কিচ্ছু করতে পারিনি মা। ভীতু স্বার্থপরের মতো ওনাকে ওইভাবে ফেলে রেখে চলে এসেছি। আমার মতো স্বার্থপরের কোনো ক্ষমা হতে পারে না মা। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মেহেক ডুকরে কাঁদে। মাধুরী বেগমের চোখ ভিজে ওঠে, কিন্তু এই মুহূর্তে মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার আয়ত্তে নেই। তাই নির্বাক রইলেন তিনি। আর মেয়েকে একটু কেঁদে হালকা হতে দিলেন। পুরো টিম মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। রশিদুল খান অনেকক্ষণ ধমকাধমকি করে সেখান থেকে বেরিয়েছেন। পুলিশরা সবাই ভীত সন্তুষ্ট।
চাকুরি খুইয়ে ফেলার দারুণ ভয় কামড়ে ধরেছে তাদের। তিরি ভীষণ বিধ্বস্ত মনে মেহেকের কেবিনে যায়। মেহেককে তখন রাতের খাবার খাওয়াচ্ছিলেন মাধুরী বেগম। যদিও সে খেতে চাচ্ছিল না, তাও মায়ের ধমক আর আবেগী হুমকিতে কিছুটা গিলেছে। তিরিকে দেখে মেহেক চনমনে হয়ে ওঠে। বিচলিত স্বরে জিজ্ঞেস করে, ইবনুল স্যারকে উদ্ধার করা হয়েছে তিরি? তিরি মাথা নত। ঢোক গিলে মেহেক, তিরি কিছু বলো প্লিজ, আমার বুক কাঁপছে। ওইখানে কেউ ছিল না ম্যাডাম। মেহেক হতভম্ব হয়ে বলে, ছিল না মানে? ইবনুল স্যার ছিলেন, ওই খুনিটাও ছিল, তার সঙ্গে সাঙ্গপাঙ্গ। কিন্তু আমাদের ফোর্স সেখানে কাউকে পায়নি। তন্ন তন্ন করে খুঁজে চারিদিকে, কিন্তু কোনো চিহ্নও পায়নি। এসব কি বলছো তিরি? জ্যান্ত অতগুলো মানুষ উধাও কি করে হতে পারে? তার উপর সেখানে সবাই কম বেশি আহত ছিল। এটা কেউ বুঝতে পারছে না ম্যাডাম। ওসি স্যার খুব রাগ দেখিয়েছেন, বলছেন কাল সকালেই উনি নিজে সেখানে যাবেন। উনি ভীষণ চিন্তিত। ইবনুল স্যারকে উনি পছন্দ করতেন খুব। দুশ্চিন্তার উপর দুশ্চিন্তা। এতক্ষণ কি তার ভার কম ছিল যে এখন আরও একটা কাহিনী ঘটল? এতগুলো মানুষ উপড়ে গেল কি করে, কিভাবে? এটা তো অসম্ভব। মেহেক ভাবতে ভাবতে জ্ঞান শূন্য হয়ে পড়েছে যেন। মাথার কাজ করছে না। এতগুলো লোককে ওইখান থেকে সরালো কে? তাহলে কি খুনির কোনো লোক ধরা পড়ার ভয়ে এমনটা করেছে? তাহলে তো ইবনুলের আরও ঘোর বিপদ। আমার ভাইয়ের কিছু হলে আমি তোকে জ্যান্ত কবর দিব অঙ্কন। অঙ্কন সশব্দে হাসলো। তখনই টান খেলো হাতে। সঙ্গে সঙ্গে আত্মনাদ করলো সে। একটা বিশ্রী গালি দিয়ে বলল, তোর ভাই না হলে শালার আজ জান কবজ করে ছাড়তাম। আমার হাত পায়ের অবস্থা বেগতিক করে ছেড়েছে। বেশ করেছে। তুই কোন সাহসে মেহেকের দিকে হাত বাড়ালি? ওই হাত যে আমার ভাই এখন আস্ত রেখেছে, সেই ঢের। বাহ, দুই ভাই দেখছি একই মেয়ের জন্য দরদ একেবারে উতলে উঠছে। ব্যাপারটা কিন্তু সুবিধার না বন্ধু। শেষে না এই এক মেয়ের জন্য দুই ভাইয়ের জীবন যায়। মেহেকের জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন হিসাবে উল্লেখ থাকবে এই শুক্রবারটা। সে কখনো ভাবেনি এমন কিছু হবে বা হতে পারে। এই চাকরিতে জয়েন করার আগে অনেক মানুষ তাকে অনেক কথা বলেছিল। তার আত্মীয় স্বজনরা বলেছিল, মেয়ে মানুষের পুলিশ হয়ে লাভ কি? এইসব কি আর মেয়েদের চাকরি? তাদের ভাষ্যমতে মেয়েরা বড় জোর শিক্ষিকা হবে, নয়তো ডাক্তার, আর সব থেকে ভালো অপশন গৃহিণী। যদিও মেহেকের কাছে সৎ পথে থেকে সব চাকরি সমান সম্মানজনক, তাই সবার কথার ঊর্ধ্বে গিয়ে সে তার ইচ্ছের গুরুত্ব দিয়েছিল বেশি। সেই প্রথম থেকেই প্রস্তুত ছিল যে কোনো কঠিন পরিস্থিতির। যেহেতু চাকরিটাই অনিশ্চিতের, সেহেতু সব রকমের মুহূর্ত মেনে নেওয়ার মনোভাব আগে আয়ত্ত করেছিল সে। তবে কাল যখন সত্যি তেমন একটা মুহূর্ত এলো, এক লহমায় সব ভুলে গেল মেয়েটা। সাহসী হয়ে উজ্জীবিত হওয়ার আগেই মূর্ছা যাওয়া ফুলের মতো নেতিয়ে পড়ল যেন। কোথাও একটা গিয়ে ঠিকই মনে হয়েছিল, আজ মেয়ে না হয়ে ছেলে হলে হয়তো এত ভয় পেতে হতো না। আজকের সকালটা বিষাদে ভরা। মেহেকের পুলিশের পোশাকটা গায়ে জড়াতেই মাধুরী বেগম চিন্তিত সুরে বললেন। মেহেক মাথায় চুলের খোপা বাঁধতে বাঁধতে বলল, তোকে তো ওসি সাহেব কয়েকদিনের ছুটি দিয়েছেন, তাও কেন পোশাক পরছিস? মেহেক ধরা গলায় বলল। মাধুরী বেগম আর জবাব দিতে পারলেন না। আমার জন্য কাল একটা মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছে অবলীলায়, আর আজ সে নিখোঁজ হওয়ার খবর পেয়েও আমি বাসায় বসে আরাম করে ছুটি কাটাবো? এই শিক্ষা তো তুমি আমায় দাওনি মা। শিক্ষা আর নীতি মায়ের ভয়ের কাছে হার মেনে নিয়েছে। তোকে এইভাবে ছাড়তে যে আমার এখন ভয় হয়। বিপদের হাত পা আছে মা, কপালে থাকলে আমি ঘরে বসে থাকলেও সেটা আমার কাছে ছুটে আসতে পারবে। আর সব থেকে বড় কথা হলো, স্যার আমার জন্য যা করেছেন, তারপর আমি ওনাকে খুঁজে বের করতে না পারলে মানুষ হিসেবে ব্যর্থ আমি। আর যদি এমন হয় তবে আমি পণ করছি, স্যারকে খুঁজে আনতে না পারলে আমি চাকরির থেকে ইস্তফা দিব। কারণ তখন আমি বুঝে নিব আমি পুলিশ হওয়ার যোগ্যই না। মেয়ের মাথায় হাত বুলিয়ে কেবল দোয়া করে দিলেন। থানায় পৌঁছে মেহেক বিচলিত সুরে প্রশ্ন করল, স্যার কি বেরিয়ে গেছেন তিরি? না, এখনই বের হবে। কিন্তু ম্যাডাম, আপনার তো ছুটি ছিল। ইবনুল স্যারকে না পাওয়া অবধি আমি দুদণ্ড শান্তি পাবো না তিরি। এমন অশান্তি নিয়ে আর যাই হোক ছুটি কাটানো যায় না। ওসি সাহেবকে বলে মেহেক তার ছুটি বাতিল করলো। তারপর বেরিয়ে পড়ল তারা সেই একই জায়গার উদ্দেশ্যে। তবে আজ জঙ্গল পার হতে হয়নি।
রাস্তার শেষ মাথা দিয়ে আরো ভেতরে যাওয়ার পর আরো একটা রাস্তা পেল। এই রাস্তায় গিয়ে শেষ হয়েছে হাই রোডে এবং এই পথে এগিয়ে গিয়ে মেহেক সেই কাঙ্ক্ষিত জায়গার সন্ধান পেয়ে গেল অনায়াসে। গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলাতে মেহেক বুঝলো শহর থেকে গাড়ি খুব সহজে এদিকে চলে আসতে পারবে, আর সে নিশ্চিত কাল অন্য কেউ এই পথে এখানে এসে তাদের উদ্ধার করেছে। ফুল ফোর্স নিয়ে আশেপাশে বস্তিগুলো হন্যে হয়ে খুঁজলো মেহেক, অথচ এক চুলো কিছু পেল না। না কোনো রক্তের ছিটে ফোটা। এত তাড়াতাড়ি এত সব কিছু হলো কি করে? এটা কি ম্যাজিক? মেহেকের কপালে গাঢ় ভাঁজ। রশিদুর খান এগিয়ে এলেন। আপনি কি এখানেই বন্দি ছিলেন মিস মেহেক? হ্যাঁ স্যার, ঠিক এখানেই একটা চেয়ারে আমাকে বেঁধে রাখা হয়েছিল, অথচ আজ দেখুন কিচ্ছু নেই। এক রাতের ব্যবধানে সবকিছু এভাবে উধাও কি করে হয়ে গেল? নিশ্চয়ই খুব চতুর দল এরা, প্রমাণ রাখেনি কোনো। আচ্ছা, আপনি ওদের কারোর মুখ দেখেননি? না স্যার, সবাই মাস্ক আর ক্যাপ পরা ছিল। রশিদুর খানের মুখ থেকে চবর্গীয় শব্দ বের হলো। ইবনুলের জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। ছেলেটা খুব ডেডিকেটেড ছিল। ওর মতো একজন অফিসারকে হারানো মানে মূল্যবান সম্পদ হারানো। মিস মেহেক, এখন কি করা উচিত বলুন তো? ছেলেটার জন্য আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। স্যার, ওনার বাড়ির লোকদের জানানো হয়েছে? যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তবে ওর দেওয়া নম্বর বা ঠিকানায় কাউকে পাওয়া যায়নি। উনি তো বোধহয় এখানেই একটা আলাদা ফ্ল্যাটে থাকতেন, সেখানে খবর দেওয়া হয়েছে স্যার? না, সেখানে খবর দিতে তো তেমন কোনো লাভ নেই, তাও পরবর্তীতে প্রয়োজন পড়লে জানানো হবে। মেহেক পূর্ণচ্ছ কিছু বলার আগে রশিদুর খানের ফোনে কল আসে। থানা থেকে ফোন করা হচ্ছে। তিনি রিসিভ করেন। থানায় উপস্থিত ডিউটি অফিসার জানালেন থানায় রূপরেখা গ্রাম থেকে তরুণ নামের একজন ব্যক্তি এসেছেন। তিনি জরুরিভাবে কথা বলতে চান। রশিদুর খান জানালেন তিনি ফিরছেন। তরুণ যেন অপেক্ষা করেন। সেই স্থানে কিছু না পেয়ে থানায় ফিরে এলো সবাই। রশিদুর খান নিজের কক্ষে বসতেই তরুণ সেখানে প্রবেশ করে। মুখে প্রসন্ন হাস্য রেখা টেনে বলে, কেমন আছেন ওসি সাহেব? খুব ভালো একটা নেই, আপনার কি খবর বলুন? আমি বেশ আছি, তবে আপনার কি হয়েছে? মুখটাও কেমন মলিন দেখাচ্ছে। রশিদুর খান ঊর্ধ্বশ্বাস ছেড়ে বললেন, আর বলবেন না, আমার সব থেকে অ্যাক্টিভ অফিসার ইবনুল মাহমুদ কাল রাত থেকে নিখোঁজ। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তরুণ আঁতকে উঠে সেই কথা শুনে কণ্ঠে অবিশ্বাস মিশিয়ে বলে, কোনো সমস্যা? এ কি বলছেন? নিখোঁজ মানে? নিখোঁজ হলো কি করে? আমার থানার আরেকজন এসআই মেহেরিমা মেহেককে উদ্ধার করতে গিয়েই এই অবস্থা তৈরি হয়। রাত থেকে এই নিয়ে হইচই। ওপর মহল থেকে একের পর এক ফোন। এভাবে একজন অফিসার গায়েব হয়ে যাওয়া কি চারটিখানি কথা? এখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। তা আপনি কোন কাজে এসেছিলেন? আসলে রাসেলপুর গ্রাম আর আমাদের গ্রাম, উভয় গ্রামের মানুষদের নিয়ে আমি একটা সংস্থা করতে চাইছিলাম। সবাই এতে মত দিয়েছেন, তবে বাদ ছেড়েছেন রাসেলপুর গ্রামের চেয়ারম্যান। উনি নাকি এই সংস্থা চান না। আমি বুঝিয়ে বলেছি উনাকে লাভ হয়নি, তাই আপনার শরণাপন্ন হওয়া। আপনি যদি আমাদের পাশে থাকতেন তবে আমাদের আর কোনো চিন্তা থাকতো না। হঠাৎ সংস্থা? কিসের সংস্থা? আমার তো ইম্পোর্টের ব্যবসা। ঢাকা শহরে তার বিস্তার অনেক, তবে আমার গ্রাম আর পাশের গ্রামের মানুষদের অবস্থা খুব একটা ভালো না। বেকারত্বের অনেক সমস্যা। তাদেরই একটা ছোট্ট কাজের ব্যবস্থা করে দিবে আমার এই সংস্থা। আমি কথা দিচ্ছি আমার এই কাজে কোনো প্রকার অরাজকতা বা দুর্নীতির ঠাঁই হবে না। এটা তো বেশ ভালো খবর। আপনি আপনার মতো কাজ চালিয়ে যান, চেয়ারম্যান সাহেবকে আমি বোঝাবো। ধন্যবাদ ওসি সাহেব, আসি তবে। তরুণ উঠতে গিয়েও আবার কি ভেবে যেন বসে পড়ল। জিজ্ঞেস করলো, অফিসার ইবনুল মাহমুদের নিখোঁজ হওয়ার পেছনে আবার ওই মাতব্বরের স্ত্রীর কোনো হাত নেই তো? শুনেছি উনি নাকি ধরা পড়েছেন। জানালার গ্রিল গলিয়ে মেহেকের বিষণ্ণ দৃষ্টি বাহিরের আকাশে। নিবু নিবু আলোতে তখন আকাশটা খোলাটে। সন্ধ্যা নামবে খানিক বাদে। পুরো একটা দিন অবসাদ আর বিষণ্ণতার বোঝা কাঁধে নিয়ে পার করেছে সে। ইবনুলের জন্য তার কখনো এতটা খারাপ লাগতে পারে সেটা আজকের দিনটা না এলে হয়তো বুঝতো না। কোনো কাজে মন বসেনি। ইবনুলের টেবিল আর চেয়ারের দিকে বারবার তাকাচ্ছিল ব্যাকুল চোখে। থানার গেটে কাজটাও দেখেছিল কয়েকবার। মনে মনে খুব করে চাইছিল কোনো এক জাদুর বলে ইবনুল চলে আসুক।
আবার এসে তার শিওরে দাঁড়িয়ে ডাকুক, মিস মেহেক। মেহেকের বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। ইবনুলের জন্য বক্ষ জুড়ে যে উত্তেজনা, যে উন্মেদনা, তা স্বাভাবিক লাগছে না মেহেকের। ওসি স্যারও চিন্তিত, তিরিসহ বাকি পুলিশরাও, কিন্তু কারোর এই দুশ্চিন্তা অস্বাভাবিক নয়। একজন মানুষ অথবা একজন সহকর্মী হিসাবে যতটুকু ভাবা উচিত ততটুকুই ভাবছে সবাই, কিন্তু তার ভাবনায় ততটুকুর মাঝে সীমাবদ্ধ নয়। ম্যাডাম চা আনবো? মেহেক আকাশ থেকে চোখ সরিয়ে তিরির দিকে চাইল। নিজের ভেতরকার উত্তেজনায় বিভোর হয়ে পড়ল। আমি ইবনুল স্যারকে খুব মিস করছি তিরি। তিরি অবাক হলো না, ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, বলল, উনি ফিরে না এলে আমি আর এই চাকরিটাই করব না। বিস্ফোরিত চোখে তিরি তাকালো। মেহেক চাকরি ছেড়ে দিবে, কথাটা ভীষণ আঘাত পেল সে। ঢোক গিলে বলল, এসব কি বলছেন ম্যাডাম? আপনি চাকরি কেন ছাড়বেন? স্যার, এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী তিরি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। এভাবে বলবেন না ম্যাডাম, এখানে আপনার কোনো দোষ নেই। তুমি আমার একটু বেশিই ভালোবাসো তিরি, তাই আমার দোষটুকু চোখে পড়ে না, তবে আমি সত্যিই দোষী। মেহেকের গলা ধরে আসছে। কখনো কারোর জন্য এত মায়া জাগেনি তার। এই তো কিছুদিন আগেও ইবনুলকে খুব একটা সমীহ করতো না, অবজ্ঞা করতো তো কম করেনি, অথচ দুদিনের ব্যবধানে ইবনুলের জন্য এখন তার মন পড়ছে। মেহেক বিরক্তির সুরে বলল, আমার ভালো লাগছে না তিরি, আমি বাসায় যাচ্ছি। মেহেক উঠে গেল। এখানে থাকলে ইবনুলের কথা একটু বেশি মনে পড়বে তার। চারদিকে অযথা ইবনুলকেই খুঁজবে, তার থেকে বাসায় বসে থাকা ভালো। একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল মেহেক। সন্ধ্যা নেমেছে বেশ তোড়জোড় নিয়ে। মৃদু সমীরণে মেহেকের ছোট চুলগুলো উঠছে, তার কানের পিছে গুছিয়ে দেওয়াতে ব্যস্ত সে। তখনই ফোন বাজে, মায়ের কল। মেহেক রিসিভ করে। মাধুরী বেগম অস্থির গলায় বলেন, মেহেক, কোথায় তুই? এক্ষুনি বাসায় আয়। আমি বাসায় আসছি মা। কেন, কি হয়েছে? তোর বাবার শরীরটা ভালো না, কেমন যেন করছেন, আমার ভয় করছে খুব। কি বলছো মা? আচ্ছা একটু ওয়েট করো, আমি আসছি। রিক্সাওয়ালাকে তাড়া দিয়ে মেহেক বাসায় ছুটল। মাধুরী বেগম দরজা খুলতে সে দ্রুত বাবার কাছে যায়। তার বাবা নিজাম সাহেব বড় বড় করে নিঃশ্বাস ফেলছেন, দেখে মনে হচ্ছে দম ফুরিয়ে আসছে তার। মেহেক বাবাকে ওই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। মাকে জিজ্ঞেস করে, হঠাৎ করে কি হলো মা? বাবা তো সকালেও ঠিক ছিলেন। বুঝতে পারছি না তো, ছাদে গিয়েছিল বিকেলে, সেখানে এক বাচ্চা ছেলের সাথে মিষ্টি খেয়েছে, খুব গল্প করেছে, তখন অবধি ঠিকই ছিল সব, কিন্তু সন্ধ্যা পড়তেই শুরু হয় এই অবস্থা। কি করি বলতো? আমি অ্যাম্বুলেন্স কল করছি, এক্ষুনি হসপিটালে নিতে হবে। হাসপাতালে যেতে যেতে নিজাম সাহেবের অবস্থা আরো অবনতি হলো। তিনি থেকে থেকে নিঃশ্বাস ফেলছেন কোনো রকম। মাধুরী বেগম কান্না জুড়েছেন। একের পর এক বিপদ যেন তাদের পিছুই ছাড়ছে না। ডাক্তার চেক আপের জন্য তাকে ভেতরে নিল। বাহিরে মাকে বুঝাচ্ছেন মেহেক, কিন্তু মনের অবস্থা তারও বেগতিক। এত ঝামেলার মাঝে হঠাৎ করে বাবার অসুস্থ হওয়াটা আরো দুর্বল করে দিয়েছে তাকে। বেশ অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। মেহেকদের কাছে এসে জিজ্ঞেস করলেন, উনি কি মিষ্টি জাতীয় কিছু খেয়েছিলেন? জি ডক্টর, বিকেলে মিষ্টি খেয়েছিল। ওই মিষ্টিতে পয়জন ছিল, আর তার জন্যই ওনার এই অবস্থা। আটকে উঠল মেহেক আর মাধুরী বেগম। মেহেক বলল, আপনি শিওর ডক্টর? জি, আমরা চেষ্টা করে দেখছি। আপনার বাবা এই যাত্রায় বেঁচে গিয়েছেন, তবে আর কিছুক্ষণ বাসায় থাকলে হয়তো সেটা আর সম্ভব হতো না। মেহেকের মাথা ঘোরাচ্ছে, হাত পা কাঁপছে। মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, মিষ্টিটা কে দিয়েছিল মা? একটা বাচ্চা ছেলে। আমাদের বিল্ডিং এর? না, আমি কখনো তাকে দেখিনি। একটা অপরিচিত ছেলে মিষ্টি দিল, আর তুমি বাবাকে সেটা খেতে দিলে? বাচ্চা একটা ছেলে, সে তো নিজেও খাচ্ছিল, আমি কি করে বলবো ওই মিষ্টিতে বিষ ছিল? মেহেক মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি হচ্ছে এসব? কেউ কি তবে এখন তার ক্ষতি করতে না পেরে তার পরিবারের ক্ষতি করতে চাইছে? মাধুরী বেগম ভীতু সুরে বললেন, এমনটা কেন হলো মা? কে করেছে এসব? ওই বাচ্চা ছেলেটা? ছেলেটাকে তুমি দেখেছো না? হ্যাঁ। ঠিক আছে, আমি খুঁজে বের করবো ওকে। নিজাম সাহেবের কেবিনে মাধুরী বেগমকে রেখে মেহেক গেল ওষুধ আনতে। সেখানে গিয়ে দেখলো বিশাল ভিড়। মেহেক লাইনে দাঁড়ালো। মানুষের হইচই অনেক। একটা হাসপাতালে এত শোরগোল হলে রুগীরা শান্তি পাবে কি করে কে জানে।
এরই মাঝে ওষুধ কেনার লাইনে ভঙ্গ করে অনেক মানুষ আসা যাওয়া করছে। রীতিমতো গা ধাক্কা দিয়ে ছুটছে কিছু লোক। মেহেক খানিক বিরক্ত হয়ে একটু সামনে আগাতে নিলে একজন মহিলা তাকে ধাক্কা দিয়ে সামনে চলে যায়। 2 কদম পিছিয়ে যায় মেহেক। ভ্রু কুঁচকে তাকাতে দেখে মহিলাটির হাত থেকে একটা কাগজ নিচে পড়ে গিয়েছে। মেহেক সেটা তুলে মহিলাটিকে ডাকতে গিয়েও থামে সে। কাগজটা খুলে চোখের সামনে ধরতেই লেখাগুলো স্পষ্ট হয়। এই যাত্রায় বাবা বেঁচে গিয়েছে বলে ভেবো না সব যাত্রাতেই বেঁচে যাবে। কেসটা বন্ধ করো, নয়তো তোমার এতিম হওয়ার দায় কিন্তু আমি নিব না। মেহেক হতবাক, নিষ্পলক কতক্ষণ কাগজটার দিকে চেয়ে থাকে। খানিক বাদে সম্বিত ফিরতেই আশেপাশে তাকায়, মহিলাটিকে খোঁজে, কিন্তু সে চোখের পলকে উধাও। মেহেক ছুটে বেড়ায় চারদিক, অথচ ওই মহিলাটিকে আর কোথাও পায় না। চোয়াল শক্ত হয় মেহেকের, তার মানে তার সন্দেহ ঠিক। তাকে থামাতেই শত্রু এবার তার বাবা মার দিকে হাত বাড়িয়েছে। হাত যখন বাড়িয়েছে তখন এই হাত ভেঙে না গুড়িয়ে দেওয়া অবধি ক্ষান্ত হবে না সে। খবরটা মেহেক রশিদুর খানকে জানিয়ে দেয়। পরের দিন জরুরি তলবে তাকে থানায় ডাকে রশিদুর খান। ভদ্রলোকের কপালে চিন্তার ভাঁজ। এর আগে কোনো কেস নিয়ে এতটা বিড়ম্বনায় পড়তে হয়নি তাকে। মেহেককে বলেন, আমার মনে হয় কেসটা কয়েকদিনের জন্য অফ করে দেওয়া উচিত মিস মেহেক। যা শুরু হয়েছে এবার আমি সত্যিই চিন্তিত। কেস অফ করে দেওয়াটা কোনো সমাধান হতে পারে না স্যার। ইবনুল স্যার এখনও নিখোঁজ, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। আর আমরা যদি এখন থেমে যাই তবে ক্রিমিনালরা আরও সুযোগ পেয়ে যাবে। কিন্তু এর জন্য তো আপনার পরিবারের জীবন হুমকির মুখে পড়ে যাচ্ছে। ওইসব ভয় দেখানোর জন্য করা হয়েছে স্যার, আমি বেশ বুঝতে পারছি। এবং আমি এখন পণ নিয়েছি, এই কেস সলভ না করে আমি ক্ষান্ত হব না। অল দ্য বেস্ট মেহেক। ইবনুলের পর আমি কেবল আপনাকেই ভরসা করতে পারছি। মেহেক তার বিল্ডিং সহ আশেপাশের সব কয়টা বিল্ডিং মাকে নিয়ে ওই বাচ্চা ছেলের খোঁজ করছে, কিন্তু কোনো বাসাতেই এমন কোনো ছেলে পায়নি তারা। মাকে নিয়ে সে তখন গেল পাশের এক খেলার মাঠে। এখানে প্রতিদিন অনেক বাচ্চাই খেলে। মাধুরী বেগম তাদের মাঝে ওই ছেলেটাকে খোঁজার চেষ্টা করলেন এবং পেলেনও। মেহেকের দিকে চেয়ে বললেন, ওই যে মেহেক, ওই ছেলেটা। মেহেক সেদিকে চেয়ে দেখলো একটা 10-12 বছরের ছেলে মাঠের এক কোণে বসে বসে মোবাইলে গেমস খেলছে। মেহেক সেখানে এগিয়ে যায়, ছেলেটিকে কাছে গিয়ে জিজ্ঞেস করে, নাম কি তোমার বাবু? ছেলেটা মাথা তুলে তাকালো। তার গেমে ব্যাঘাত ঘটায় সে খানিক বিরক্ত। বলল, লাফি। তুমি কি কাল ওই বিল্ডিং এর ছাদে গিয়েছিলে? ছেলেটি মেহেকের ইশারা করা বিল্ডিং এর দিকে চাইলো, বলল, হ্যাঁ। কেন গিয়েছিলে? আমার এক বন্ধু থাকে ওই বিল্ডিং এ, ও যেতে বলেছিল। মিষ্টি নিয়ে গিয়েছিলে? আমি এত কিছু বলতে পারবো না এখন, গেমসের ডিস্টার্ব হচ্ছে। মেহেক তার হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিল, জিজ্ঞেস করলো, ফোনটা তোমার? ছেলেটি ফোন নেওয়ার জন্য হাত বাড়িয়েই পড়ল। হ্যাঁ হ্যাঁ আমার, দিন আমার ফোন দিন। দিব, এক শর্তে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? মিষ্টি কে দিয়েছিল তোমার? আর তুমি সেটা ছাদে নিয়ে একজন অপরিচিত লোককে কেন খাওয়ালে? ছেলেটি গাইগুর করছে, কিছু বলতে চাইছে না। মেহেক কপাল কুঁচকালো, খানিকটা চড়াসড়ি বলল, তুমি কি চাও ফোনটা আমি ভেঙে ফেলি? বড় বড় চোখ করে ছেলেটি উত্তর দিল, না, আমার ফোন ভাঙবেন না। তবে উত্তর দাও। ছেলেটি ভয় পাচ্ছে বোধ হয়, ঢোক গিল কয়েকবার। তারপর আমতা আমতা করে বলল, আমি তো দিতে চাইনি, একটা লোক দিতে বললো। লোক? কোন লোক? তিনি না, আমি ওই বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছিল। আমি ছাদে দেওয়ার সময় আমার হাত দুটো মিষ্টি দিয়ে বলল, এটা যেন আমি খাই, আর একটা মিষ্টি যেন ছাদের ওই বৃদ্ধ লোকটিকে দিই। আমি প্রথমে রাজি হই নাই, কিন্তু উনি বলেন আমাকে এই মোবাইলটা দিবেন যদি আমি ওনার কথা শুনি, তাই আমিও রাজি হয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। মেহেক হতবম্ব হয়, তার হাতের ফোনটার দিকে চেয়ে বলে, এই ফোনটা তোমাকে ওই লোক দিয়েছে? হ্যাঁ। একজন অপরিচিত লোক তোমাকে একটা ফোন দিল আর তুমি সেটা নিয়ে নিলে? তোমার মা বাবা জানেন এটা? ঘাবড়ালো ছেলেটি, বিচলিত হয়ে বলল, না না, মা বাবাকে কিছু বলবেন না প্লিজ। আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, এবার আমার ফোনটা প্লিজ ফিরিয়ে দিন। মেহেক রেগে বলল, তুমি জানো তুমি কি করেছো? তোমার মিষ্টি খেয়ে ওই বৃদ্ধ লোকটা অসুস্থ হয়ে পড়েছেন। ওই মিষ্টিতে পয়জন ছিল। ছেলেটি আঁতকে উঠল।
মুখটা শুকিয়ে গেল তার। আশেপাশে দেখলো কেউ আছে কিনা। তারপর বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছুই জানতাম না, বিশ্বাস করুন। মিষ্টি তো আমিও খেয়েছি, কিন্তু আমার তো কিছু হয়নি। ওই লোকটা তোমাকে নির্দিষ্ট করে বলে দিয়েছিল কোনটা তোমাকে খেতে হবে আর কোনটা ওই বৃদ্ধ লোককে দিতে হবে। ছেলেটি এক পল ভেবেই পড়ল। হ্যাঁ, বলেছিল। সেজন্যই তোমার কিছু হয়নি। এখন আরেকটা প্রশ্নের উত্তর দাও। লোকটাকে দেখেছো নিশ্চয়ই? কেমন দেখতে উনি? মুখে মাস্ক ছিল, চেহারা তো দেখতে পারিনি। গাড়ি করে এসেছিল? কোন রাস্তায় গিয়েছে দেখেছো? না। মেহেক বিরক্ত হলো। ছেলেটি ভীত সুরে বলল, এবার আমার ফোনটা ফিরিয়ে দিন। আমি একজন পুলিশ অফিসার, ফোনটা থানায় থাকবে। তোমার মা বাবাকে বলো থানা থেকে গিয়ে নিয়ে আসতে। আতঙ্কিত হলো ছেলেটি। উত্তেজিত হয়ে বলল, না না, আমার ফোনটা নেবেন না, প্লিজ দিয়ে দিন। আমার মা বাবাকে আমি এই ফোনটার কথা বলতে পারবো না। তাহলে ফোনটাও আর পাবে না। এটুকু বয়সে তুমি যা করেছো সেটা অন্যায়। এর জন্য আমি তোমায় থানায় নিতে পারতাম, তবে না বুঝে করেছো বলে মাফ করে দিলাম আমি। আর কখনো এমন কিছু করবে না। অপরিচিত কারোর দেয়া কোনো জিনিস নেবে না, মনে থাকবে? ছেলেটির চোখ ছলছল করে ওঠে। ফোনটা পেয়ে বড্ড খুশি হয়েছিল সে। এখন এক লহমায় সব খুশি শেষ। সে মাথা এলিয়ে বলল, আমি ভালো ছেলে হয়ে থাকবো, ফোনটা কি দেওয়া যায় না? মেহেক ছেলেটির মাথায় হাত রাখলো, বলল। চলে এলো মেহেক। না, এখন তোমার ফোন চালানোর বয়স হয়নি। যখন হবে তোমার বাবা মাই দিবে। তাদের বিল্ডিংয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে গেল এবং সেখানে স্পষ্ট সে ওইরকম একটা ব্যক্তিকে দেখতে পেল যে ওই বাচ্চা ছেলেটির সাথে কথা বলে তাকে মিষ্টি দিয়েছিল। লোকটির গায়ে লম্বা কালো কোট, মাথায় ক্যাপ, মুখে মাস্ক। এটা নিশ্চয়ই ওই লোকটি যে তাকে আটকে রেখেছিল। মেহেক খেয়াল করলো বাচ্চা ছেলেটির সাথে কথা বলা শেষে লোকটি কোনো গাড়িতে না উঠে হেঁটে হেঁটে বাজারের পথেই চলে গিয়েছে। মেহেক সেই ফুটেজ থেকে লোকটির অভয়ের কয়েকটা ছবি ফোনে নিয়ে বাজারের দিকে গেল। সেখানে প্রত্যেকটা মানুষকে ছবিটা দেখিয়ে জানতে চাইলো এমন কোনো মানুষ কাল এই রাস্তায় দেখেছে কিনা। তবে কেউই কোনো সন্তোষজনক উত্তর দিতে পারল না। তবে শেষ পর্যন্ত আশাহত হয়ে ফিরে আসতে নিয়েও সে থমকালো। কি ভেবে যেন সে গেল আশেপাশের কয়েকটা মিষ্টির দোকানে। সেখানে গিয়েও ছবিটা দেখালো সবাইকে এবং তার মধ্যে এক মিষ্টি বিক্রেতা ছবিটা দেখে চিনতে পারল। বলল, জি ম্যাডাম, কাল এমন দেখতে একজন লোক এসে আমার দোকান থেকে মিষ্টি কিনেছিলেন। মেহেক উদ্বেগ দেখিয়ে প্রশ্ন করল, মুখ দেখেছেন আপনি ওনার? জি ম্যাডাম, দেখেছি। মেহেকের চোখ জোড়া জলজল করে উঠল, যেন সাহারা মরুভূমির থেকে আজ অনেক দিন পর একটু জল পেয়েছে সে। বলল, সে দেখতে কেমন, বর্ণনা দিতে পারবেন? লোকটি ইতস্তত সুরে বলল, বেশি একটা তো খেয়াল করিনি ম্যাডাম। যতটুকু করেছেন ওইটুকু বললেই হবে। লোকটি মাথা এলিয়ে বলল, আচ্ছা বলবো। মেহেক আর বিলম্ব রেখা টানল না। পরের দিন খুব সকালে লোকটিকে থানায় ডাকলো সে। সেখানে আরো উপস্থিত হলেন একজন ভালো চিত্রশিল্পী। লোকটি প্রথমে ঘাবড়ালো, তবে মেহেক তাকে সাহস জুগানোর পর কিছুটা স্থির হলো সে। যতটুকু মনে আছে ততটুকু বলল। চিত্রশিল্পী তার পেন্সিলের ঘর্ষণে ফুটিয়ে তুললেন তা। যতটুকু লোক বলল ততটুকুই কাগজে ভেসে উঠল। তার আঁকা শেষ। উৎসুক জনতা সবাই তৃষ্ণার্তর চোখে চেয়ে আছে সেই ছবির দেখার জন্য। ছবিটি ঘোরানো হলো। সবাই দেখলো মনোযোগের সহিত, কিন্তু কেউ ঠিকঠাক চিনতে পারল না। তিনি ঠোঁট উল্টে বলল, মুখটা অচেনা একেবারে। মেহেক হাতে নিল কাগজটা। খুঁটিয়ে খুঁটিয়ে কতক্ষণ দেখলো। রশিদুল খান জিজ্ঞেস করলেন, চেনা চেনা লাগছে আপনার? মেহেক দীর্ঘশ্বাস ফেলে বলল, না স্যার। তাহলে এটা ফটোকপি করে আনতে হবে। এরপর অপারেশনের সব জায়গায় এই লোকটাকে খুঁজতে হবে তন্ন তন্ন করে। কতদিন আর লুকিয়ে থাকবে? ধরা তো পড়তেই হবে। কথা মতো কাজ শুরু করলো। বসে নেই কেউ। উপর মহল দেখে বিরাট চাপ। একজন অফিসার গায়েব। এই নিয়ে সব জায়গায় শোরগোল বেঁধেছে। রশিদুল খানের তো চাকরি যায় যায় অবস্থা। তার থানায় কর্মরত অফিসার গায়েব, আর সে এখনো কিছু করতে পারছে না। এটা যেন কেউ হজম করতে পারছে না ঠিক। রশিদুল খান মেহেককে তার কক্ষে ডাকলেন। জিজ্ঞেস করলেন, থানায় কোনো কাজ আছে? না স্যার। তবে তিরি আর রহমানকে নিয়ে রূপরেখা গ্রামে যান। হঠাৎ স্যার সেখানে? তরুণ সাহেব কল করেছিলেন। পাশের গ্রামের চেয়ারম্যান সাহেব চালাপেলাগুলো ঝামেলা করছে নাকি।
আপনি গিয়ে দেখে আসুন কি সমস্যা। জি স্যার, যাচ্ছি। দুপুর গড়িয়ে বিকেলের হাতছানি পড়েছে প্রকৃতিতে। তার সূর্যের তাপমাত্রাও কিছুটা স্মিত। জিপ করে রূপরেখা গ্রামে এসে থামে সবাই। মেহেক তরুণের নাম্বারে কল দেয়, বলে, তরুণ সাহেব বলছেন আমরা থানা থেকে এসেছি, আপনি কোথায়? তরুণ ইমরানকে পাঠালো তাদের আনতে। ইমরান তাদের কাঙ্ক্ষিত স্থানে নিয়ে গেল। অনেক মানুষ সেখানে। মেহেক জিজ্ঞেস করলো, কি সমস্যা এখানে? তরুণ স্যার একটা সংস্থা করতে চাচ্ছিলেন, তবে পাশের গ্রামের চেয়ারম্যান তাতে রাজি নন। এই গ্রামের সংস্থা করবেন, তাতে পাশের গ্রামের চেয়ারম্যানের কি অসুবিধা? না, আসলে জায়গাটা পড়েছে দুই গ্রামের মাঝামাঝিতে। সমস্যাটা এখানেই। আপনি স্যারের সাথে কথা বললে এই ব্যাপারটা বুঝতে পারবেন। মেহেক এগিয়ে গেল। তার পাশেই তিরিয়ার রহমান। মেহেককে দেখে তরুণ এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, আপনি এসেছেন? জি স্যার, আমাকে পাঠিয়েছেন। কি সমস্যা বলুন আমায়। তরুণের ঠিক পছন্দ হলো না ব্যাপারটা। মহিলা পুলিশ পাঠানোর কি দরকার? মহিলা পুলিশদের কেউ সমীহ করে নাকি? তাও এসে যখন পড়েছে তখন আর কি করার, তাই বলল, রাসেলপুর গ্রামের চেয়ারম্যান সাহেবের লোকেরা ঝামেলা করছে খুব। ওদের বোঝান যেন আমার কাজে বাধা না দেয়। আমি সব ধরনের অনুমতি নিয়েই এখানে কাজ করতে এসেছি। এখন এখানে ওনাদের বাধা দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। তাও চেয়ারম্যান সাহেব মানছেন না। এখন দেখুন আপনি বুঝিয়ে কিছু করতে পারেন কি না। মেহেক কথা শুনতে শুনতে কোন খেয়ালে যেন হারিয়ে গেল। তরুণের কথা বলা শেষ হলেও নিষ্পলক নির্বাক চেয়ে রইল সে। তরুণ ভ্রু কুঁচকায়, জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি কি শুনতে পেয়েছেন? মেহেকের সমিত ফেরে। সে ঠোঁট কামড়ে বলে, আপনার মুখটা খুব চেনা চেনা লাগছে। তরুণ কপাল কুঁচকাতে মেহেক স্থির হয়, নিজেকে ধাতস্থ করেই বলে, চলুন আমি কথা বলছি ওনাদের সাথে। চেয়ারম্যানের লোকদের নিয়ে ছোটখাটো একটা মিটিং হলো। মিটিংয়ে মেহেক বোঝালো সবাইকে। তরুণ সেখানে কথা দিল তার এই সংস্থা দুই গ্রামের মানুষদের বেকারত্বের সমস্যা নিরসন করবে। তাতে উন্নতি হবে দুই গ্রামেরই। সবার কাছ থেকে আস্থা পেয়ে অবশেষে মত দিলেন চেয়ারম্যান সাহেব। তরুণ খুশি হলো। মেহেক যে এতটা গুছিয়ে সব বলতে পারবে সেটা সে আশা করেনি। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। আপনি ছিলেন বলে কাজটা খুব সহজে হয়ে গিয়েছে। এটা আমার ডিউটি, তবে পরবর্তীতেও এখানে এসে আমরা সব ধরনের খোঁজ নিব। তাই আশা করব ভবিষ্যতে আমাদের আশাহত করবেন না। অবশ্যই, যখন খুশি এসে দেখে যাবেন, তদন্ত করবেন, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজ আসি তবে। না না, রাত হয়ে গেল তো। আমার সাথে একটু ডাল ভাত খেয়ে যান। দুঃখিত, সেটা সম্ভব না, আমার যেতে হবে। দেখুন আমার এইটুকু আবদার আপনাকে রাখতেই হবে। প্লিজ ম্যাডাম, না করবেন না। মেহেক বিব্রত বোধ করছে। এভাবে অপরিচিত এক মানুষের বাড়িতে সে খেতে পারে না। মিটিং শেষ করতে রাত হয়েছে অবশ্য, তবে রাতের খাবার খাওয়ার মতো সময় হয়নি। মেহেক বারণ করলো, তবে তরুণ মানতে নারাজ। সে মেহেককে না খাই ছাড়বে না। অধিক জোরাজুরিতে পরাস্ত হয়ে মেহেককে রাজি হতে হলো। তারা সবাই গেল তরুণদের বাড়িতে। ইরাম ব্যবস্থা করলো সবকিছু। তরুণ তাদের বসার ঘরে নিয়ে এসে বলল, আপনারা ফ্রেশ হয়ে নিন। খালা খাবারের ব্যবস্থা করছেন? আপনি অযথাই ব্যস্ত হচ্ছেন, এসবের কোনো দরকার ছিল না। অবশ্যই দরকার ছিল ম্যাডাম। আপনি আজ আমার কত বড় উপকার করলেন তা আপনি নিজেও জানেন না। যাকগে, ওইদিকে ওয়াশরুম, ফ্রেশ হয়ে নিন।